আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। এসএসসি 26 ব্যাচ আসন্ন পরীক্ষা এপ্রিল 21-এ, অর্থাৎ 21শে এপ্রিল তোমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি এক্সাম শুরু হতে যাচ্ছে। তো মেইনলি এসএসসি 26 ব্যাচকে টার্গেট করেই হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো রেডি করা। আমারও কিছু স্টুডেন্ট মেইনলি এসএসসি পরীক্ষার্থী আছে, আমি বেসিক্যালি তাদেরকে উদ্দেশ্য করে বা তাদের জন্য এই কন্টেন্টগুলো রেডি করা মেইন দীপক থাকে, যেখানে বেগ বনাম সময় সারণী দেওয়া থাকে বা ত্বরণ বনাম সময় সারণী দেওয়া থাকে, যেখান থেকে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে দেয়। তো আমরা এরকম একটা কমন একটা উদ্দীপক নিয়েছি যেগুলো বোর্ডে খুব বেশিবার আসছে, এবং ওই উদ্দীপক থেকে যতটা প্রশ্ন হতে পারে, বিশেষ করে আমরা বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলো বাছাই করেছি। এগুলো ছাড়া আরও কিছু কোয়েশ্চেন ছিল, বাট আমাদের কাছে ওগুলো লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো খুব কম এসেছে বা রিসেন্ট টাইমে খুব বেশি আসে নাই। তো আমরা যেই প্রশ্নগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুব বেশি জরুরি বা যেখান থেকে প্রশ্ন কমন আসতে পারে, আমরা সেই ধরনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেনগুলোকে বাছাই করেছি মেনলি। অর্থাৎ আমি এতটুকু তোমাদেরকে এনশিওর করতে পারি যে তুমি যদি এই উদ্দীপকটা ভালো করে বুঝে এই কোয়েশ্চেনগুলো প্রপারলি সলভ করতে পারো, তাহলে তোমার বক্স সংক্রান্ত, অর্থাৎ এই যে বক্স সংক্রান্ত যে উদ্দীপক, সেখান থেকে যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলোতে আশা করি তোমার আর প্রবলেম হবে না। এবং এতটুকু আমি বলতে পারি যে যদি তোমার বোর্ড এক্সামে বক্স সংক্রান্ত এই টপিক থেকে সিকিউ কোয়েশ্চেন করে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে গ এবং ঘয়ের যে কোনো দুটি কোয়েশ্চেন কমন পাবা, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। শুধুমাত্র যখন বক্স রিলেটেড টপিক, আমরা গতি চ্যাপ্টারটাকে অনেকগুলো পার্টে বিভক্ত করেছি, তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে বক্স সংক্রান্ত, এরপরে সেকেন্ড কনসেপ্টটা থাকবে হচ্ছে গ্রাফ সংক্রান্ত, এরপর আমরা আরো অনেকগুলো টপিক নিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা, অর্থাৎ আমাদের টপিকগুলো বা কন্টেন্টগুলো এমনভাবে সাজিয়েছি যেখানে একটা কমন উদ্দীপক থেকে ওই উদ্দীপক সংক্রান্ত যতগুলো প্রশ্ন হতে পারে, ওই প্রশ্নগুলোকে আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, যাতে করে ওই উদ্দীপকটাকে অ্যানালাইসিস করে তুমি সবগুলো কোয়েশ্চেন সলভ করে ওই রকম আর অনেকগুলো সিকিউর একটা ভালো ধারণা নিতে পারো। আমরা মেইনলি সেই বিষয়টাকে মাথায় রেখে হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে এভাবে সাজিয়েছি। একটু ধৈর্য ধরে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলা এইভাবে যে ক্যাটাগরিতে আমি সাজিয়ে দিয়েছি একটু নোট করে যদি তোমরা নিজেরা সলভ করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষার যে 1 মাস এখন সময় আছে, প্রায় এই 1 মাসের মধ্যে বা 1 থেকে 1.5 মাস যেটা সময় আছে, এর মধ্যে তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা এসএসসি বোর্ড এক্সামটা ফেস করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে আমরা আমাদের প্রথম কনসেপ্টের প্রশ্নগুলা কিরকম হয়েছে, আমরা এগুলো কিভাবে সলভ করতে হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো একটি গাড়ির বেগ বনাম সময় সারণী দেওয়া হয়েছে, তাই না? এখানে বেগের বিভিন্ন মান সম্পর্কে দেওয়া হয়েছে এবং ইউনিট ব্যবহার করা হয়েছে মিটার পার সেকেন্ড, আর সময় সেকেন্ড এককে দেওয়া আছে। এখানে বিভিন্ন সময়ে ওই গাড়িটার বেগের পরিবর্তন কেমন হয়েছে সেটা তোমাকে এখানে দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, টোটাল 120 সেকেন্ডের একটা কি দেওয়া আছে, তথ্য বা সারণী দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় যদি আমরা প্রথম প্রশ্নটার দিকে যাই, এটা খুবই কমন, তোমাদের অনেকগুলো প্রশ্ন দেখে মনে হবে তোমরা দীর্ঘদিন এগুলো করেছো, বাট একটা বিষয় কি জানো, যে তোমরা যখন বোর্ড এক্সামগুলো ফেস করবা, এক্সামের একটা মানসিক প্রেশার, অনেক সময় অনেক বাচ্চা এরকম হয় যে তারা সহজ টপিকটা বা সহজ কন্টেন্টটাও মিস করে ফেলে, শুধুমাত্র প্রেশারটা বা মানে পরীক্ষার মানসিক চাপটা সহ্য করতে না পেরে। যেমন এই প্রথম প্রশ্নটা আমি যদি বলি যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে 100 জনের মধ্যে 100 জনই মোটামুটি বলা যায় বা অন্তত পক্ষে 99 জন এই কোয়েশ্চেনটা খুব সুন্দর মতো সলভ করতে পারবে। তবুও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তোমরা ভাবতে পারো যে এত সহজ কোয়েশ্চেন কি বোর্ডে আসবে? আমি বলবো বোর্ড এক্সামের কোয়েশ্চেন অতটাও টাফ লেভেলের হয় না, জাস্ট বেসিক ক্লিয়ার থাকলে, তোমার যদি বেসিক কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার থাকে, তুমি অনায়াসে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসুন প্রথমটা, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তুমি যদি উদ্দীপকটা একটু ভালো করে অ্যানালাইসিস করো, তুমি কয়েকটা বিষয় খেয়াল করবে যে গাড়িটার বিভিন্ন স্টেজ, অর্থাৎ পুরো গতিপথটা একরকম ভাবে কি হয় নাই, মানে একই রকম ভাবে গাড়িটা সম্পূর্ণ পথ চলে নাই। ঠিক আছে, গাড়িটা প্রথম 0 থেকে 20 সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে, 20 থেকে 40 সেকেন্ড তাও বেগের মান বৃদ্ধি পাইছে, 40 থেকে 60 অর্থাৎ 60 সেকেন্ড তখনও বেগের মানটা বাড়ছে। কিন্তু তুমি যদি 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত দেখো, তাহলে এখানে দেখো এই ঘর দুটোতে বেগের মান সেম, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি। এবং আমরা এটা জানি, যদি কোনো বস্তুর বা গাড়ির যদি বলি বেগের যদি পরিবর্তন না হয়, ওই অংশটুকুতে হচ্ছে তার বেগটা সমবেগ, অর্থাৎ বস্তুর এখানে কোনো ত্বরণ কাজ করে নাই, সমবেগে ত্বরণ 0, যার কারণে বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ আদি বেগ শেষ বেগ সেম ছিল। এরপর যদি 80 সেকেন্ড থেকে 100 সেকেন্ড 100 সেকেন্ড পর্যন্ত দেখো, গতিবেগ 30 থেকে কত 10-এ নেমে গিয়েছে, অর্থাৎ মন্দন, বেগ হ্রাস পাইছে। এরপর 100 থেকে 120 সেকেন্ড আবারও মন্দন ঘটছে, 10 থেকে কি গাড়িটা স্থির থেমে গেছে, এই জন্য শেষ বেগ কত হয়েছে 0। তাহলে আমরা এই উদ্দীপকটা অ্যানালাইসিস করে 3টা বিষয় উপনীত হলাম যে তার গতিপথটা 3 ভাগে বিভক্ত। 0 থেকে
60 সেকেন্ড অর্থাৎ প্রথম 1 মিনিট গাড়িটা ত্বরণে গতিশীল ছিল, যার কারণে এখানে বেগের মান বাড়ছে। 60 থেকে 80 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড, অর্থাৎ তোমরা এখানে টাইমের বিষয়টা এভাবে খেয়াল করবা, অর্থাৎ টাইমটা হচ্ছে পার্থক্য দিয়ে হিসাব করা হয়। তুমি 80 সেকেন্ড থেকে 60 সেকেন্ডটা কি দিবা, মাইনাস দিবা, তাহলে এই যে এই দুই ঘরের পার্থক্যটা বের হবে। তাহলে 20 সেকেন্ড গাড়িটা কি ছিল, সমবেগে গতিশীল ছিল। এবং তুমি যদি 80 সেকেন্ডের পরে দেখো, বাকি 80 থেকে 120 পর্যন্ত এই 40 সেকেন্ড গাড়িটা মন্দনে গতিশীল ছিল, যার কারণে বেগের মান ধীরে ধীরে কি হ্রাস পাইছে। তাহলে গাড়িটির ত্বরণ যেহেতু নির্ণয় করতে বলছে, ত্বরণ কাজ করছে কোথায়, প্রথম 1 মিনিট সময়। তাহলে আমরা প্রথম 1 মিনিটের জন্য গাড়িটার ত্বরণ বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, 1 নং প্রশ্নের উত্তর আমরা যদি লিখি, আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে গাড়িটার ত্বরণ। আমরা অবশ্যই ত্বরণ নির্ণয় সূত্রটা সবাই জানি, যেহেতু আমাদের এখানে আদি বেগ, শেষ বেগ, সময় সবটাই দেওয়া আছে। আমরা খুব সহজে ত্বরণের যে বেসিক সূত্র আছে আমরা সেটা ইউজ করতে পারি, অর্থাৎ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো ত্বরণের ক্ষেত্রে একটা বিষয় বলে, যেহেতু গাড়িটা প্রত্যেকটা সময় অর্থাৎ প্রত্যেক 20 সেকেন্ড পর পর সেম পরিমাণে বেগের মানটা বাড়ছে, তুমি সম্পূর্ণ 60 সেকেন্ড দিয়েও ত্বরণটা বের করতে পারবে। আবার যদি চাও শুধুমাত্র দুইটা ঘরের ডিফারেন্স দিয়েও তুমি ত্বরণটা বের করতে পারবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে যে সে এই প্রথম 2 ঘর দিয়ে ত্বরণটা নির্ণয় করবে, তার যে ত্বরণের মান আসবে, কেউ যদি সম্পূর্ণ পথটাই যে প্রথম 60 সেকেন্ড যেহেতু ত্বরণে গতিশীল ছিল, প্রথম 60 সেকেন্ডে যদি ত্বরণ বের করে, তখনও তার ত্বরণের মানটা সেমই আসবে, যেহেতু গাড়িটা সমত্বরণে কি গতির। সমত্বরণ মানে এখানে ত্বরণের পরিবর্তন নাই। দেখো 20 সেকেন্ড অন্তর অন্তর গাড়ির বেগটা 10 করে করে বৃদ্ধি পাইছে, তাহলে এটাকে আমরা কি বলি, ত্বরণের মানটা সমান হারে বাড়তেছে, যেটা সমত্বরণ বলি আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি হিসাব করি, প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ড সে ত্বরণে গতিশীল ছিল, তাহলে টাইমের ভ্যালু হচ্ছে কত, 60। আর সাইড নোট ইউজ করতে পারো, এটা তোমাদের অনেক বেশি কার্যকরী একটা পন্থা সাইড নোট ইউজ করা। এটা ম্যাথের সাইড নোট ইউজ করাটা জরুরি আমি বলবো না, বাট তুমি যদি ব্যবহার করতে পারো, এটা প্রথমত হচ্ছে তোমার সূত্র নির্বাচনে তোমাকে সহায়তা করবে, অর্থাৎ ওই ভ্যালুগুলো রিলেটেড কোন সূত্রটা দিয়ে আমি ম্যাথটা করতে পারি, এটা একটা সহায়তা করবে তোমাকে। দ্বিতীয়ত তোমার ভ্যালুগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এই জন্য যদি পারো সাইড নোটটা ইউজ করবা, এটা কার্যকরী একটা উপায়। ঠিক আছে, আচ্ছা টি হচ্ছে কত, 60 সেকেন্ড। গাড়িটা স্থির অবস্থান গেছে, তাহলে আদি বেগ হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ অর্থাৎ 60 সেকেন্ড পর গাড়িটার বেগ হচ্ছে কত, 30। তাহলে আমরা বলি শেষ বেগ হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। এবার জাস্ট তুমি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দাও, ভি এর মান কত 30, আর ইউ হচ্ছে কত 0, টাইম হচ্ছে কত 60 সেকেন্ড। তাহলে 30 মাইনাস 0 অলমোস্ট 30 ডিভাইড বাই 60, তাহলে কত হইল 0.5। ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এই আমাদের দেখো প্রথম প্রশ্নের উত্তরটা খুবই সিম্পল, তাই না? এটা সিকিউর প্রশ্ন আসলে বলাও যায় না, এটা সিকিউর কোয়েশ্চেন, বাট সিকিউতে কিন্তু এরকম একটা প্রশ্ন তুমি প্রায় বোর্ড এক্সামে দেখবা যে একটা নির্দিষ্ট অংশে ত্বরণ বের করতে দিছে, যার কারণে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি কোয়েশ্চেনটাকে রাখছি। এটা খুব বেশি কঠিন না, বাট প্র্যাকটিসের কারণে তোমাদেরকে যেন এটা প্র্যাকটিসে থাকে, মূলত ওই বিষয়টার জন্য আমি প্রশ্নটাকে সিলেক্ট করছি। আচ্ছা আরেকটা বিষয় একটু বলে দেই, তোমরা যখন ম্যাথ করবা, যখন ফাইনাল ভ্যালুটা বের হবে, অনেক স্টুডেন্ট, অনেক বলতে এটা প্রায় 90% স্টুডেন্ট ইউনিট লিখে না, অর্থাৎ সে যে ভ্যালুটা বের করছে জাস্ট ভ্যালুটা লিখে অ্যান্সারটা ক্লোজ করে দেয়, অতটুকুতে শেষ, সেই ইউনিটটা এখানে দেখায় না। এই ইউনিটের জন্য কিন্তু মার্কস কাটে, এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি কোন রাশিটা বের করতেছো সেই রাশিটার একক লেখাটা জরুরি, এটা কখনো ভুল করবা না। বোর্ড এক্সামে এই সিলি বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা, এবং এই যে একক ইউনিট লেখা, এটা একটা ভালো ইমপ্রেশনও তৈরি করে। ঠিক আছে, এবং এটা ম্যান্ডেটরি, এটা লিখতে হবে তোমাকে, এককটা অবশ্যই, যে রাশিটার ভ্যালু তুমি বের করতেছো তার এককটা অবশ্যই তুমি দেখাবা। আচ্ছা তাহলে গাড়িটার ত্বরণ নির্ণয় আশা করি আমাদের প্রবলেম নেই, এটা খুব বেশি কঠিন কোনো টপিক ছিল না, এটা মোটামুটি আপনাদের দীর্ঘদিনের সাথে পরিচিত একটা টপিক, এটা আমরা বুঝছি আশা করি সকলে। ঠিক আছে, আমরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটার দিকে যাব, এবং এটাকে একটু স্টার মার্ক দাও, এটাকে একটু স্টার মার্ক দিবা। আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা যদি একটু ভালো করে আমরা পড়ি, এই কোয়েশ্চেনটা কেন স্টার মার্ক দিতে বললাম, কারণ তুমি প্রায় বোর্ডে দেখবা এই দ্বিতীয় নাম্বারের মতো একটা কোয়েশ্চেন আসছে, হয়তো এই জায়গায় তুমি একটু পার্থক্য দেখবা, কোথাও 1 মিনিট 20 সেকেন্ড না বলে হয়তো 1 মিনিট আর একটু বেশি, বা অর্থাৎ এই জায়গায় সময়ের একটা পার্থক্য, কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা তুমি দেখবা সেম আছে। এরকম একটা বক্সের উদ্দীপক থেকে এই কোয়েশ্চেনটা অনেক বেশি বার আসছে, এই টাইপের কোয়েশ্চেন, প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ড, প্রথম 40 সেকেন্ডে টোটাল দূরত্ব নির্ণয় করো, এই টাইপের। এখন দেখো তো তোমাকে সময়টা কিসে দেওয়া আছে, সেকেন্ডে। তোমাকে এখানে কিভাবে প্রশ্ন করছে, 1 মিনিট 20 সেকেন্ড। এখন তোমাকে প্রথমে এই বিষয়টাকে একটু বুঝতে হবে যে 1 মিনিট 20 সেকেন্ড বলতে কত। 1 মিনিট 20 সেকেন্ড বলতে অবশ্যই আমরা জানি 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, তার সাথে আরও 20 সেকেন্ড, তাহলে টোটাল কত হইল 80 সেকেন্ড। অর্থাৎ তোমাকে এই কোয়েশ্চেন ওরা
80 সেকেন্ডের দূরত্বটা বের করতে বলছে, তাই না? এখন একটু খেয়াল করো তো, এই যে দেখো, এই যে এই বক্সটা পর্যন্ত হচ্ছে আমাদের 80 সেকেন্ড, তাহলে আমাদের 2 নম্বরের জন্য, 2 নম্বরের যে প্রশ্ন, তার জন্য আমাদের উদ্দীপক কাউন্ট হবে এইটুক পর্যন্ত। এইটুকুর ইনফরমেশন আমাদের দরকার নাই, যেহেতু আমাদেরকে তারা বাউন্ডারি মার্ক করে দিছে। আমরা জাস্ট 80 পর্যন্ত যাবো, এর বাইরে যাব। এখন তুমি আমাকে বলো তো, 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা কি একইভাবে দূরত্ব অতিক্রম করছে? তুমি কি একটু ভালো করে দেখো, আমরা অলরেডি এটা অ্যানালাইসিস করছি। প্রথম 60 সেকেন্ড গাড়িটা ত্বরণে কি ছিল, গতিশীল ছিল, যার কারণে তার বেগটা বৃদ্ধি পাইছে। কিন্তু পরবর্তী দেখো 60 to 80 সেকেন্ড, লাস্ট 20 সেকেন্ড যেটা, এটা কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা কি সমবেগ। তাহলে এখানে তার গতিশীল অবস্থাটা কি 2 ভাগে বিভক্ত না? তাহলে 2 রকম যদি গতির অবস্থা হয়, তুমি কি দূরত্ব কখনো এক ধাপে বের করতে পারবা? অবশ্যই পারবা না। তোমাকে কি করতে হবে, এই 2 ধাপের দূরত্ব আলাদা আলাদা করে বের করতে হবে। ত্বরণের জন্য একটা দূরত্ব, সমবেগের জন্য একটা দূরত্ব। তাহলে দেখো এটার অ্যান্সার আমরা কিভাবে করতে পারি, 2 নাম্বার। তাহলে আমরা একটু স্পেসিফিক করে দিব। ওরা যদিও আমাদেরকে 1 মিনিট 20 সেকেন্ড বলছে, বাট আমরা বলবো প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ড গাড়িটি ত্বরণে গতিশীল। আমরা এটা মেনশন করে দিব যে আমরা প্রথম 60 সেকেন্ডটা ত্বরণ দিয়ে হিসাব করতে চাই, তাহলে ত্বরণে গতিশীল, এটা আমরা বলে ফেললাম। এবার আমরা প্রথম 60 সেকেন্ডের জন্য কি আমরা আলাদা করে তার দূরত্বটা হিসাব করব। তাহলে যেহেতু ত্বরণে গতিশীল, এবার আমরা এই যে 1 নম্বর প্রশ্নে দেখো ত্বরণটা বের করছিলাম, তাই না? অর্থাৎ আমরা এখানে কত পাইছিলাম, আমাদের ভ্যালুগুলো যদি আমরা বলি, আমরা এর ভ্যালু পাইছিলাম 0.5, ঠিক আছে? এটা কোত্থেকে পাইছি, 1 নং থেকে। কিন্তু এর ভ্যালু যে 0.5, এটা আমরা কোত্থেকে পাইছি, 1 নং প্রশ্নের উত্তর সলভ করে পাইছি। এরপরে আমাদের আদিবেগ কত, 0 ছিল, স্থির অবস্থান থেকে গাড়িটা গেছে যে দেখো 0 সময়ে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে কিনা? সময় কত, আমরা 60 সেকেন্ডের দূরত্ব কাউন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের কাছে দূরত্বের জন্য সূত্র কোনটা আছে, আমরা অবশ্যই জানি সমত্বরণ বা ত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্ব ইউজ করি কোনটা, s = ut + ½ at স্কয়ার। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে ফেলি, সেটা হলো এই যে তোমাদের মধ্যে এখনো অনেকের এটা অনেক বেশি, আমি প্রায় অনেক স্টুডেন্টকে এরকম দেখছি যে তারা দীর্ঘ সময় ধরে পড়ছে, ম্যাথ সলভিংও তারা পারে, ক্যালকুলেশনে তারা অনেক ভালো, কিন্তু তাদের একটা কমন প্রবলেম আছে, সেটা হলো তারা অনেক সময় একটা সহজ বিষয় ভুল করে, যে সূত্র নির্বাচন। অর্থাৎ এই যে ম্যাথ, এই ম্যাথটা সে করতে পারে, তার প্রবলেমটা আমি একটু তোমাদেরকে বলি, এরকম হয়তো তোমাদের অনেকের প্রবলেম থাকতে পারে। এই প্রশ্নটা বুঝছে, উদ্দীপকটাও বুঝছে, কিন্তু এই ভ্যালুগুলো দিয়ে কোন সূত্র দিয়ে সে ম্যাথটা করবে, অনেক সময় এই সূত্রটা নির্বাচনে তার সমস্যা হয়ে যায়। এই ক্ষেত্রে যদি আমি বলি তোমাদের একটা সলিউশন, এটা এইভাবে চিন্তা করবা, আশা করি এটা তোমাদের জন্য একটু কার্যকরী হবে। যে আমি কেন একটু আগে তোমাদেরকে সাইড নোট লিখতে বলছি, এই সমস্যাটা সমাধানে তুমি যদি সাইড নোট লিখে ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিসিং। প্রথম যেটা সমাধান এইটার জন্য, সেটা হলো প্র্যাকটিসিং। অর্থাৎ তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমার অভিজ্ঞতা, তোমার আইডিয়া বাড়বে। এটার মাধ্যমে তুমি কোন ইনফরমেশন, কোন সূত্র দিয়ে বা কোন ভ্যালুটা কিভাবে বের করতে হয়, এটার আইডিয়াটা হয়ে যাবে। একটা বিষয়, এটা প্রথম বিষয় হচ্ছে প্র্যাকটিস, তোমাকে অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি যখন সাইড নোট লিখবা, হ্যাঁ, এই যে ধরো তোমার কাছে 3টা নোন ভ্যালু, হ্যাঁ, তোমার জানা মান আছে 3টা, এখন তুমি অ্যাজ বের করতে চাও, তাহলে এবার তুমি গতির সমীকরণ নিশ্চয়ই জানো, তুমি 4টা পড়ছো, ওই 4টার বাইরে তো তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাইলে দূরত্বের জন্য তোমার কাছে সূত্র আছে 2টা, একটা হলো ut + ½ at স্কয়ার, এটা একটা, আরেকটা সূত্র আমরা ইউজ করি s = u + v/2 * t, ওইটা দিয়েও করা যাবে। বাট যেহেতু ত্বরণ, আমরা ত্বরণের ক্ষেত্রে সবসময় কি ত্বরণের সমীকরণটা ব্যবহার করি, এবং ত্বরণের সমীকরণ দিয়ে এই ম্যাথটা খুব সহজে, বা দূরত্বের সমীকরণটা এই সূত্র দিয়ে খুব সহজে সলভ করা যায়। আচ্ছা, ঠিক আছে, আশা করি এই জিনিসটা একটু মাথায় রাখবা, বিশেষ করে যে সূত্র নির্বাচন, অর্থাৎ কোন সূত্র দিয়ে ম্যাথ করতে হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে। কারণ তুমি অনেক কিছু বুঝার পরেও যদি সূত্রটা ধরতে না পারো, অনেক সময় তুমি ম্যাথটা করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাসটা যদি বের করি, আমাদের এই ক্ষেত্রে কত, আদিবেগ 0, সময় কত 60 সেকেন্ড, হাফ, এর ভ্যালু ছিল 0.5, এবং টাইম হচ্ছে 60। তাহলে এখানে কত, 0 × 60, তাহলে 0ই হবে। এখানে কত আসতেছে, হাফ ইন্টু 0.5 আর 60 স্কোয়ার। যদি তোমরা একসাথে করে ফেলো, এটা আমি একটু করে তোমাদেরকে বলি, 60 স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, 900 মিটার, ঠিক আছে? 900 মিটার, অর্থাৎ ত্বরণ অংশে গাড়িটা টোটাল প্রথম 1 মিনিট 60 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে,
900 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি ম্যাথটা খুব বেশি কঠিন ছিল না, আশা করি পারবা। আর যদি তোমরা এখানে কিছু না বুঝো, প্রথমত ভিডিওটা একটু পজ করবে। আমি এটা আগে একটু বলি, তোমরা যখন এই ম্যাথটা করতে যাবে বা আমার এই ভিডিওটা যখন তোমরা দেখবা, তোমরা আমি করার সাথে সাথে ম্যাথগুলো করবা না, ঠিক আছে? আমি যখন ম্যাথ করাবো, আমি তোমাদেরকে সবগুলো ম্যাথই করাই দিব, ঠিক আছে? আমি যখন কোনো একটা ম্যাথ সলভ করাবো বোর্ডে, যখন আমি লিখবো তখন তোমরা কেউ লিখবা না, তোমরা জাস্ট খাতা কলমটা রেখে জাস্ট ভিডিওটা দেখবা, ভালো করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবা। যখন আমি একটা প্রশ্ন কমপ্লিট প্রপারলি সলভ করাই দিব, তখন তোমরা ভিডিওটা পজ দিবা। পজ দিয়ে তোমরা নিজেরা সুন্দর করে আমি যেভাবে বলতেছি ওইভাবে করে নিজেরা প্র্যাকটিস করে ওই ম্যাথটা আবার সলভ করবা, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা ম্যাথগুলো করবা না, আগে আমার কথাগুলো শুনবা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা, তারপরে ভিডিওটা পজ করে তোমরা আবার কি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে ম্যাথটা করবা। এটা আমার একটা অনুরোধ। এইটা যদি তোমরা ফলো করতে পারো, তাহলে দেখবা তোমার এই ম্যাথটা বুঝাও হবে, আবার নিজে প্র্যাকটিসও হবে। তুমি যদি আমার সাথে সাথে লিখতে যাও, অনেক সময় কি আমি যে কথাটা বলতেছি তুমি লিখার কারণে ওই কথাটা ভালো করে ক্যাচ করতে পারবে না, তখন তোমার বুঝার মধ্যে একটা ঘাটতি থেকে যাবে। পরবর্তীতে তুমি যখন এটা আবার রিক্যাপ করতে যাবা, তখন তুমি আটকে যাবা। তাহলে প্রথম অংশটা আমরা বুঝছি। আমাদের উত্তর কিন্তু এখনো শেষ হয় না, আমাদেরকে 1 মিনিট 20 সেকেন্ড বলছে, আমরা এখনো 1 মিনিটের দূরত্ব বের করছি, তাহলে আমাদের এখনো 20 সেকেন্ড বাকি আছে। তাহলে আমরা কি করব, এই যে দেখো 60 to 80 পরবর্তী 20 সেকেন্ড, আমরা এবার কথাটা বলে দিব। প্রথমে যেরকম বলছি আমরা বলে দিব যে পরবর্তী 20 সেকেন্ড গাড়িটি সমবেগে দিকে থাকে, গতিশীল থাকে, সমবেগে গতিশীল থাকে। এবার আমরা পরবর্তী 20 সেকেন্ডের জন্য দূরত্ব হিসাব করব। সমবেগের জন্য আমরা অবশ্যই একটা সূত্রই জানি, সমবেগের জন্য আমাদের ফিক্সড একটা ফর্মুলা আছে, s equal to vt। আর সমবেগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবে, এটা এমসিকিউ তো অনেকবার আসছে এবং অনুধাবনমূলক প্রশ্ন এটার ব্যাখ্যাটা আসছে যে সমত্বরণে ত্বরণ শূন্য হয় কেন, অর্থাৎ সমত্বরণে বেগের মান পরিবর্তন হয় না, যার কারণে ত্বরণের ভ্যালুটা কি 0 হয়। এমসিকিউ তো অনেক সময় আসে সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণ না, সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান শূন্য কেন। তো সমবেগের ক্ষেত্রে প্রথম এমসিকিউর জন্য কোয়েশ্চেন একদম টু দ্য পয়েন্ট, এক কথায় মনে রাখবা, সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান শূন্য, 0। এবং এটা অনুধাবনও আসে যে সমবেগে ত্বরণ শূন্য কেন হয়, বেগের পরিবর্তন হয় না, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগের কোনো কি নেই, পরিবর্তন নেই, যার কারণে সমবেগে ত্বরণের ভ্যালু কি থাকে, শূন্য থাকে। সময়ের সাথে বেগ বাড়েও না কমেও না। আচ্ছা, তাহলে আসো তো 60 to 80 সেকেন্ড আমরা একটু এই মান ভ্যালুটা করি। আমরা টাইমের মানটা জানি, আমরা 20 সেকেন্ডের দূরত্ব বের করতে চাই, t ইকুয়াল টু কত হবে, 20 সেকেন্ড। বেগ কত হবে দেখো তো, এই যে দেখো 60-এর ঘরটার দিকে ভালো করে দেখাও, 60 সেকেন্ডও গাড়িটার বেগ হচ্ছে 30, আবার 80 সেকেন্ডও গাড়িটার বেগ হচ্ছে কত, 30। তাহলে 60 to 80 বেগের কোনো পরিবর্তন আছে না, তাহলে এখানে বেগের মান কত হবে, 30 হবে। 30 মাল্টিপ্লাইড বাই কত, 20, তাহলে কত হয়, 600 মিটার। তাহলে প্রথম 1 মিনিটে গাড়িটার দূরত্ব হচ্ছে 900 মিটার, পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটার দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে আমাদেরকে কি বলছে, 1 মিনিট 20 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। তাহলে আমরা এখন কি করব, আমরা দুইটা দূরত্বকে একসাথে যোগ করে দিব, তাহলেই কি হবে, 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব বের হবে। তাহলে আমরা এবার লিখব 1 মিনিট 20 সেকেন্ডে মোট দূরত্ব ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে আমরা পাইছি 900, এরপরের ক্ষেত্রে আমরা পাইছি কত, 600, ঠিক আছে? তাহলে কত হইল, 1500 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত, টোটাল 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটা 1500 মিটার দূরত্ব কি করবে, অতিক্রম করবে। এটুক আশা করি বুঝাইতে পারছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো পোর্শন না বুঝো, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোনো কিছু যদি না বুঝে থাকো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ওই টপিকগুলো ক্লিয়ার করে দেওয়ার। আশা করি তুমি যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটা দেখো, ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করো, আশা করি তোমার প্রবলেম থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথম 1 মিনিট 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা 2 ধাপে করছিলাম, আমি একটু বলে শেষ করতেছি। 1 মিনিট 20 সেকেন্ড 2 ধাপ কেন, তুমি 1 মিনিট 20 সেকেন্ড যদি উদ্দীপকের ইনফরমেশনটার দিকে একটু তাকাও, প্রথম 60 সেকেন্ড গাড়িটা সমত্বরণে গতিশীল ছিল, যার কারণে প্রথম 1 মিনিটের দূরত্বটা আমরা আলাদা করে বের করছি। পরবর্তী 20 সেকেন্ড গাড়িটা সমবেগে গতিশীল ছিল, এজন্য পরবর্তী 20 সেকেন্ডেরটা আমরা আলাদা করে বের করছি। গতি যদি আলাদা হয়, গতির অবস্থা যদি ভিন্ন ভিন্ন হয়, তোমাকে দূরত্ব ভিন্ন ভিন্নভাবে বের করতে হবে, একত্রে বের করতে পারবা না। যেহেতু গতির অবস্থা ভিন্ন, একটা ত্বরণের অংশ একটা সমবেগের অংশ,
ফলে আমরা দূরত্বটাও আলাদা আলাদা অংশ করে বের করছি এবং সর্বমোট দূরত্বের সময় একসাথে কি করে দিছি, দোনোটা যোগ করে দিছি। আশা করি স্যার বুঝতে পারছি সবাই। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমরা স্টার মার্ক দিছিলাম, এটা বোর্ডে অনেক বেশি বার আসছে কোয়েশ্চেনটা, এই ধরনের কোয়েশ্চেন। এবার আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 3 নম্বর কোয়েশ্চেনটা তো স্টার মার্ক দিবা এবং এটাতে 3টা স্টার মার্ক দিবা। এটা 2 নম্বরের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আরো বেশি বার আসছে। এবং শুধুমাত্র এটা বক্স সংক্রান্ত এটার ক্ষেত্রে না, আমরা যখন এর পরের টপিকটা পড়বো যেটা গ্রাফ সংক্রান্ত ছিল, গ্রাফ থেকে আমাদের অনেকগুলা গাণিতিক সমস্যা আসে, ওই গ্রাফের ক্ষেত্রে এটা আরো বেশি আসে। অর্থাৎ গ্রাফের একটা গাড়ির গতির বিভিন্ন অবস্থা দেওয়া থাকে, এখন যেরকম মান দিয়ে দিছে ওইটা গ্রাফের ক্ষেত্রে কি বিভিন্ন রেখা চিহ্ন দিয়ে দেয়, তখন এই সর্বমোট দূরত্ব অর্থাৎ গাড়িটা টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোট দূরত্ব কত ওটা বের করতে বলে। ঠিক আছে, তো এখানে এই প্রশ্নটা অর্ধেক কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি। তুমি যদি একটু তাকাও, এই যে প্রথম 2 নম্বর প্রশ্ন যেটা, তুমি অলরেডি টোটাল গাড়িটা কতক্ষণ গেছে 120 সেকেন্ড, তুমি অলরেডি কিন্তু 80 সেকেন্ডের দূরত্ব কি করে ফেলছো, বের করে ফেলছো না। অর্থাৎ এই প্রশ্নটা সলভের জন্য তোমার এখন শুধুমাত্র লাস্ট পোর্শনটা দরকার। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র যদি তুমি 80 থেকে 120 সেকেন্ড এই 40 সেকেন্ডের দূরত্বটা বের করতে পারো, তাহলে সেটাকেই তুমি ওই আগের প্রশ্নের দূরত্বের সাথে যোগ করে দিলেই সম্পূর্ণ দূরত্বটা তুমি পেয়ে যাবা। এখন আমি একটু করে তোমাদেরকে ছোট্ট করে বলি এই প্রশ্নটা আমি আলাদা করে কেন লিখলাম। দেখো, তোমাকে যদি 2 নম্বর প্রশ্নটা না দিয়ে 3 নম্বর প্রশ্নটা একসাথে উদ্দীপকে দিয়ে দেয়, এবং আরেকটা বিষয় বলি, একটা উদ্দীপকে এরকম উদ্দীপক কখনো 2 আর 3 একত্রে আসবে না। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের পরপরই তোমাকে এটা গ আর ঘ এভাবে মানে পর্যায়ক্রমে দিবে না, কারণ এটার অর্ধেক অ্যান্সার এখানে হয়ে গেছে, তাহলে ওইরকম প্রশ্ন তো আবার পরেরটা তো অবশ্যই কখনো দিবে না, তাই না? তো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে উদ্দীপক থেকে। হ্যাঁ, তাহলে যদি তোমাকে মনে করো তুমি এখন ধরো 2 নম্বরটা সলভ করো নাই, ধরে নাও, তখন তুমি যদি 3 নাম্বারটা সলভ করতে যাও, তখন তোমাকে এই যে 2 নাম্বারের পোর্শনটা করে আবার আসতে হবে না। তো আমরা এখানে যেহেতু এটা অলরেডি সলভ করে ফেলছি 2 নাম্বারে, ওই জন্য আমরা এটাকে এখানে ব্যাখ্যা করতেছি না। অর্থাৎ এইটার যে অংশ, এটা 3টা অংশে যাবে। সর্বমোট দূরত্ব, গাড়ির এখানে গতির 3টা অবস্থা আছে, তাহলে সর্বমোট দূরত্বটাও কি 3 ভাগে বিভক্ত। তা আমরা অলরেডি 2টা ভাগ এখানে কি এই 2 নাম্বার কোয়েশ্চেনে সলভ করছি। তো যদি তোমাকে 2 নাম্বার কোয়েশ্চেন না দিয়ে ডিরেক্টলি 3 নাম্বার কোয়েশ্চেনটা দেয়, তখন কিন্তু তোমাকে শুরু থেকে সুন্দর করে ধাপে ধাপে 3টা ধাপে কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আগে আমরা এখন কি করব, জাস্ট এইখান থেকে পরের অংশটা আমি তাও যদি একটু ছোট্ট করে বলি, অর্থাৎ 3টা ধাপ তোমরা এইভাবে প্রথমে লিখবা। আমি জাস্ট আমি দেখাই দিই অ্যান্সারটা কিভাবে করবা। প্রথম 2টা ধাপ কিন্তু আমরা করবো না, কারণ ওইটা আমরা অলরেডি 2 নাম্বারে করে দিয়েছি। কেমন, তাও আমি জাস্ট তোমাকে একটু সাজাই দিচ্ছি, তুমি যাতে সাজিয়ে লিখবা যখন, তখন তুমি কেমনে লিখবা। তুমি প্রথমে আসবে, এই যে দেখো সর্বমোট দূরত্ব 0 থেকে 60 সমতরণে গেছে না, তুমি এটা একটু উল্লেখ করে দিবা যে গাড়িটি প্রথম 60 সেকেন্ড ত্বরণে গতিশীল। তো ত্বরণে গতিশীলের ক্ষেত্রে আমরা অলরেডি দেখো এই সূত্র দিয়ে কিন্তু করছিলাম ম্যাথটা, তাই না? আমি তাও সূত্রটা লিখে দিচ্ছি, এই যে ut + ½ at e স্কয়ার। তো এইখানে তোমরা ভ্যালুগুলো বসালে, এই যে এটা অলরেডি সেকেন্ড পোর্শন কিন্তু করা আছে, কেমন, আমি জাস্ট তাও একটু আলোচনা করতেছি। এখানে ভ্যালু বসালে তুমি কি এই উত্তরটা পেয়ে যাবে। আমরা এটা কত পাইছিলাম, এটা পাইছিলাম 900 মিটার, এটা S1, হ্যাঁ প্রথম অংশ S1। এরপর পরবর্তী এই যে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। তো সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি s = এটাকে S2 ধরবো যেহেতু দ্বিতীয় পর্যায়ে, s = vt। v এর ভ্যালু আমরা 30 বসাইছিলাম, t বসাইছিলাম কত 20 সেকেন্ড, তাহলে এখানে আমরা দূরত্ব পেয়েছিলাম কত 600 মিটার, এটা আমাদের S2। একটু পর্যন্ত এটা আমরা এখানে ডিটেল করছি, আমরা আরো কথাবার্তা লিখে সুন্দর করে গুছিয়ে লিখছিলাম, তাই না? তো তুমি যখন 3 করবা, এই 2 ধাপ কিন্তু তোমাকে করে আসতে হবে। তো 3 নাম্বারের পরের ধাপটা যেহেতু আমি করাই না, আমি জাস্ট ওটা একটু ডিটেলে করাই দিই। পরের ধাপ কত, এই যে দেখো 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড, তুমি তো অলরেডি এখানে 80 সেকেন্ড পর্যন্ত বের করছো, প্রথম 60 এরপরে 20, তাহলে 80 সেকেন্ড চলে গেছে, আর আছে কত 120 পর্যন্ত, তাহলে 80 থেকে 120, তাহলে 80 থেকে 120 কত 40 সেকেন্ডের সময়ের পার্থক্য, বিয়োগ করে হিসাব করবা। অর্থাৎ এই যে তুমি শুরু করতেছো এখান থেকে, শেষ এখানে 120 থেকে 80, সময়ের পার্থক্য কত এই জায়গায় 40 সেকেন্ড। তাহলে শেষ এখানে বলে দিবা যে শেষ 40 সেকেন্ড গাড়িটি মন্দনে গতিশীল, এই জায়গায় এখন আমরা ওই 80 থেকে 120-এর
যে দূরত্ব সেটা হিসাব করব। এটা তুমি দুইভাবে করতে পারো, আমি তোমাকে একটু জাস্ট আলোচনা করি। প্রথম হচ্ছে একদম সিম্পল ধাপটা বলে দেই। তুমি এখানে s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই ফর্মুলা দিয়ে খুব সহজে করে ফেলতে পারো। তবে এই ফর্মুলা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন সমতরণটা থাকে, ঠিক আছে, সমতরণে যেন থাকে। তা আমরা শেষ 40 সেকেন্ডে মন্দনের গতিশীল এটা এই সূত্র দিয়ে করতে পারবো। তবে যেহেতু ত্বরণের ইকুয়েশন, আমি বলবো ত্বরণের ক্ষেত্রে তুমি সবসময় অর্থাৎ এই সূত্রটা দিয়ে করার চেষ্টা করবা, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, তুমি লাস্ট পোর্শনটা বের করতে চাচ্ছ, তাই না? এই যে লাস্ট পোর্শনটা। এখন লাস্ট পোর্শনে ঘটনাটা কি ঘটবে? 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড, আমরা কি এখন আদিবেগ এখান থেকে কাউন্ট করব? অবশ্যই না। যেহেতু আমরা পরবর্তী 40 সেকেন্ডের দূরত্ব বের করতে চাই, আমরা 40 সেকেন্ডের বক্সটা কাউন্ট করবো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে উদ্দীপক হলো 80 থেকে 120। এখন তাহলে 80 সেকেন্ডে গাড়িটার বেগ কত? 30 না? তাহলে আদিবেগ কত হবে? 30, ঠিক আছে। টোটাল কয় সেকেন্ডের সময় বের করতে চাচ্ছ? 40, এই যে 40 বসছে, প্লাস হাফ। এর ভ্যালু কি তোমার কাছে আছে? না। তুমি বলবে স্যার আমি তো এর ভ্যালু পাইছি, এখানে গাড়িটার ত্বরণ নির্ণয় করো। ত্বরণটা কোন অংশে কাজ করছে? প্রথম 60 সেকেন্ডের জন্য কাজ করছে না? কিন্তু তুমি কি প্রথম 60 সেকেন্ডের জন্য ম্যাথ করতেছো এখন? না, তুমি ম্যাথ করতেছো 80 থেকে 120, এই যে লাস্ট পোর্শন। এখানে কি ত্বরণ আগের মতো থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ এখানে ভ্যালু কিন্তু একটু পরিবর্তন আছে। তো তোমাকে এটা চেক করতে হবে যে এই ভ্যালুটা আগের মতো হয় কিনা। তাহলে এখানে দেখো তো, আমি ছোট্ট করে যদি ত্বরণটা এখানে করে দেই, তুমি পাশে যে সাইড নোটে ত্বরণটা বের করবা, ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে এখানে টি কত? 40 সেকেন্ডের জন্য বের করতেছো 40। শেষ বেগ কত? এই যে দেখো গাড়ি থেমে গেছে না? গাড়িটা শেষ অবস্থা কি? স্থির হয়ে গেছে 0। আদিবেগ কত? এই যে 80 থেকে মন্দন শুরু হয়েছে, তাহলে আদিবেগ হবে কত? 30। তাহলে এখানে কত আসতেছে? -3/4। তুমি 0 0 যদি কেটে যাও, -3/4। তাহলে -3/4 এর ভ্যালু কত হয়? 3/4 হচ্ছে 0.75। অর্থাৎ আমাদের ভ্যালু হবে এখানে কত? 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, প্রথম অংশে গাড়ির ত্বরণ কত ছিল? তোমরা যখন প্রথম উত্তরটা একটু মিলাই নাও, 0.5 ছিল আমাদের, তাই না? বাট এখানে দেখো তো ত্বরণের ভ্যালুটা চেঞ্জ হয়েছে না? কারণ এখানে বেগ যেভাবে বাড়ছিল, এখানে কিন্তু বেগ সেম ভাবে কমে নাই। দেখো 30 থেকে 10 বেগের পরিবর্তন এটার মতো হয় নাই, যার কারণে ত্বরণ কিন্তু কি আসছে? পরিবর্তন হয়েছে। সো আমরা এখানে কি লিখবো এখন? এই যে প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা ত্বরণের ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? এই যে এ বের করছি আমরা ত্বরণের এই ভ্যালুটাকে এখন কি করব? এখানে ইউজ করব, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এই যে দেখো হাফ, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, হাফ এটি স্কোয়ার। তাহলে এই হচ্ছে কত? -0.75। এ টি স্কোয়ার হচ্ছে কত? 40 স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? 1200 প্লাস মানে যেটা মাইনাস হয়ে যাবে। এটাকে যদি একসাথে ক্যালকুলেশন করে ফেলি আমরা, এগুলো ক্যালকুলেশন তোমরা একসাথে করে ফেলবা, এগুলো ভেঙে ভেঙে করার দরকার নেই। তোমরা যথেষ্ট এখন ম্যাচিউর এই জিনিসগুলো করার মতো। ক্যালকুলেশন আশা করি তোমাদের খুব বেশি প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তাহলে এখানে কত ছিল আমাদের? 0.75 হোল স্কোয়ার ইন্টু 40 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের হচ্ছে 450। অর্থাৎ এখানে এতটুকু পোর্শন আসবে হতো কত? 450 মিটার। তাহলে 1200 থেকে যদি আমরা 450 বাদ দিই, তাহলে হবে কত? 750 মিটার, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এটা হলো আমাদের S3 সেকেন্ড পোর্শন। আমাদের কত নাম্বার পোর্শন এটা? সরি, থার্ড পোর্শন। আমাদের S1 প্রথম 60 সেকেন্ড ত্বরণে গতিশীল ছিল 900 মিটার, পরবর্তী 20 সেকেন্ড সমবেগে গতিশীল ছিল এই যে 600 মিটার। এটা আমরা অলরেডি 2 নম্বর প্রশ্ন সলভ করছি। পরবর্তী অংশ হচ্ছে কত? এই যে 750 মিটার, যেটা মন্দনে গতিশীল, এই যে 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত। তাহলে তোমার টোটাল কয়টা ধাপ আসলো? 3টা ধাপ, ঠিক আছে। এখন তোমার মোট দূরত্ব, এই যে তুমি এখন ফাইনাল অ্যান্সারটা লিখবে যে মোট অতিক্রান্ত দূরত্ব অথবা জাস্ট মোট দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 হচ্ছে কত? 900, S2 হচ্ছে 600 এবং S3 হচ্ছে কত? 750। তাহলে এখানে তোমার কত হয়? 2250 মিটার। বা এটা তুমি চাইলে কিলোমিটারও দেখাইতে পারো, 2.25 কিলোমিটার বা 250 কিলোমিটার, এতটুকুই হবে, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব হচ্ছে কত? এই যে 2250 মিটার। কিভাবে করছি আমরা? 3 ধাপে করছি, তাই না? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ সমবেগ এবং শেষ ধাপ কি? মন্দন। এটা একটু খেয়াল রাখবা, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলি। তোমরা যদি এখানে S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই সূত্র দিয়ে করতে যাও, তোমাদের হয়তো কিছুটা প্রবলেম হইতে পারে। ইউ প্লাস ভি 30
ডিভাইডেড বাই 2 ইন্টু টি। হ্যাঁ, এখানে একটু সতর্ক করে রাখি তোমাদেরকে, দেখো এখানে আরেকটা সূত্র ছিল, আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে, এই যে এস ইকুয়াল টু আরেকটা সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্র দিয়েও দূরত্ব বের করা যায়। অনেক স্টুডেন্ট এই সূত্রটা ব্যবহার করে, বাট এটা অনেকেই ডিরেক্টলি ব্যবহার করে, বাট এখানে একটা কন্ডিশন আছে, এটা তুমি যখন তখন ব্যবহার করতে পারবে না। শর্তটা হচ্ছে যদি বস্তুটার গতি সমত্বরণে থাকে, অর্থাৎ ত্বরণটা হচ্ছে বাট ত্বরণটা একই হারে পরিবর্তন হচ্ছে। যেমন আমাদের এই যে প্রথম 60 সেকেন্ড যেটা, এখানে ত্বরণ হয়েছে, দেখো বেগের মান বাড়ছে, বাট বেগটা একই হারে বাড়তেছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে সেম ভাবে বাড়তেছে। প্রথম 20 সেকেন্ডে 10 বাড়ছে, পরবর্তী 20 সেকেন্ড আরো 10 বাড়ছে, পরবর্তী 20 সেকেন্ড আরো 10 বাড়ছে, তাহলে সবখানে বেগের পরিবর্তন কি 10 10 করে করে সেম ছিল। তাহলে বেগের পরিবর্তন যেহেতু সেম, তাহলে ত্বরণটাও সেম থাকবে আশা করি, কারণ বেগ বৃদ্ধির হারকেই তো আমরা ত্বরণ বলি। তাহলে বেগ বৃদ্ধির হার যেভাবে সেম থাকবে, ত্বরণও তখন কি থাকবে, সেম। এই সূত্রটা সমত্বরণের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখানে বেগের মানটা এই যে ইউ প্লাস ভি বাই 2, এই কনসেপ্টটা যদি এখানে ত্বরণ আমরা অ্যাপ্লাই করি নাই, এখানে এটা সবসময় মনে রাখবা সমত্বরণের জন্য প্রযোজ্য। এখন তুমি আমাকে বলো তো এখানে কি সমত্বরণ হয়েছে? তুমি দেখো 80 সেকেন্ড থেকে 100, প্রথম 20 সেকেন্ডে গাড়িটার বেগ 20 কমছে, এখানে দেখো 30 থেকে 10, তাহলে কত কমে গেছে, 20 কমে গেছে। কিন্তু পরের বক্সটাতে দেখো 100 থেকে 120, এখানে বেগ কত কমছে, 10। তাহলে এখানে কি বেগের কমার হারটা কি সেম ছিল? সেম ছিল না। তার মানে এখানে ত্বরণের মানটা কি না, সেম না, এটা সমত্বরণ বলা যাবে না। এখানে মন্দন হইছে, ত্বরণ বলবো না, মন্দন হয়েছে, বাট এটা সমমন্দন না, মানে একই রকম মন্দন হয়ে হয়ে এটা কমে নাই। এখানে মন্দনটা কি ছিল, বেশি ছিল, এখানে মন্দনটা কি ছিল, কম ছিল, এই জন্য বেগ এখানে বেশি কমছে, এখানে একটু হালকা কমছে। তাহলে এখানে কিন্তু মন্দনটা সেম না, যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করি নাই। আমরা প্রথমে এ বের করছিলাম, এ বের করে আমরা দেন এর সাহায্যে এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার গতির এই সমীকরণটা দিয়ে বের করছি। সো এটা দিয়ে যারা ম্যাথ করবা, এটা দিয়ে করা যাবে না এমনটা না, কিন্তু করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে এখানে যেমন অর্থাৎ বেগটা যেন কি হয়, সেম পরিমাণে বাড়ে বা কমে, অর্থাৎ সমত্বরণ বা সমমন্ধন যেন হয়, তখনই তুমি এটা ইউজ করতে পারবে। আমি বারবার বলতেছি, এটাতে অনেকেই ভুল করে, চোখ বন্ধ করে তারা আদিবেগ শেষ বেগের মান দেখে বসাই দেয়, ম্যাথ ভুল হয়ে যায়, আনসার ভুল আসে। কেন? কারণ ওই অংশটা সমমন্ধন নাকি সমত্বরণ এটা চেক করে না। সো তোমাকে আগে এটা এনশিওর করতে হবে, তুমি এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবা, ওইখানে বস্তুটার গতির অবস্থা সমমন্ধনে আছে অথবা সমত্বরণে আছে, এইটুকু তোমাকে আগে ক্লিয়ার করতে হবে, তখনই তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে। আর এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা সমমন্ধন সমত্বরণ, মন্ধন সমত্বরণ যদি সেম ভাবে না হয়, ভিন্ন ভিন্ন ভাবে হয়, যেমনটা এখানে হয়েছে, তখনও তুমি এটা ইউজ করতে পারবে। এটার জন্য কোনো শর্ত নেই, এটা সেফ জোন, একেবারে সেফ ফর্মুলা, ঠিক আছে? এটার জন্য কিন্তু তুমি সবসময় ইউজ করতে পারবে না, এটা একটু এই জন্য খুব ভালো করে খেয়াল করবা। আশা করি 3 নম্বর প্রশ্নটা আমরা বুঝছি, অর্থাৎ প্রথম 3টার মধ্যে 2 এবং 3 এই 2টা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু যাব 4 নম্বর প্রশ্নটাতে। 4 নম্বর প্রশ্ন, এটাকেও 2 স্টার দিবা। 4 নম্বর প্রশ্নটাকেও 2 স্টার দিবা। 2 স্টার কারণ আমি তোমাকে এই প্রশ্নটা একটু বলি, দেখো প্রশ্নটাকে পড়ে শোনাই। গাড়িটির গড় বেগ, নতুন একটা টার্ম আসছে, একটু খেয়াল করতে হবে। গাড়িটির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলে। আমি এখানে লিখিনি, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও বা বিশ্লেষণ করো। এটা বলে যে গাড়িটির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। তোমরা মোটামুটি যারা এসএসসি পরীক্ষার্থী আসো, এসএসসি 26 ব্যাচ, মোটামুটি এই প্রশ্নটা তোমরা রিসেন্ট 2টা সালে দেখছো, প্রায় এই কমন 2টা সালে, অর্থাৎ 25-24 এই 2টা বোর্ড এক্সামগুলোতে এই প্রশ্নটা মানে কয়েকটা বোর্ডে আসছে। এর আগের বছরগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব বেশি আসে নাই, অর্থাৎ গড় বেগ সর্বোচ্চ বেগ এই ধরনের প্রশ্নগুলো, এই যে প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয় দেখছো প্রতি বছর, এটা একটা নতুন ধরনের প্রশ্ন তোমাদের কাছে। বাট প্রশ্নটা ম্যাথটা সোজা, ম্যাথ খুব বেশি কঠিন না। অর্থাৎ এই ম্যাথের এই প্রশ্নটা 2টা পার্ট, একটা হলো গড় বেগ বের করা আর একটা সর্বোচ্চ বেগ বের করা। এখন সর্বোচ্চ বেগকে আমার বের করার কোনো প্রয়োজন আছে? ওটা অলরেডি আমার উদ্দীপকে দেওয়া আছে না। সর্বোচ্চ বেগ কি, গাড়িটা বিভিন্ন স্টেজে বিভিন্ন বেগ নিয়ে চলছে, তো এই যে বিভিন্ন অবস্থার মধ্যে তার বেগ সর্বোচ্চ কত হয়েছিল, ওটাই সর্বোচ্চ বেগ না? তাহলে দেখো তো 0, 10, 20, 30, 30, দেখো 30-র চেয়ে কি কোথাও আর বেগ বাড়ছে? তাহলে এই গাড়িটার চলার পথে সর্বোচ্চ বেগ কত, 30 না? তাহলে আমার কি এই পোর্শনটার অ্যান্সার বের করার কোনো দরকার আছে? নাই। তুমি শুধু কোনটা বের করবা, গড় বেগ বের করবা। এটা বিশেষ করে গতে আসে, 3 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা প্রায় কয়েকটা বোর্ডে আসছে রিসেন্ট 2টা সাল, 2 বছরে। আচ্ছা, এখন আসো গড় বেগ জিনিসটা একটু করে আমি সংক্ষিপ্ত করে বলি।
গড়বেগ জিনিসটা হচ্ছে এখানে গাড়িটা তার গতিপথে অর্থাৎ সম্পূর্ণ 120 সেকেন্ডের যে ভ্রমণ, এটা 3 ভাগে ভাগ করে গেছে, তাই না? প্রথম অংশ ত্বরণে গেছে, মাঝখানের অংশটা সমবেগে গেছে, পরের অংশটা কিসে গেছে? মন্দনে গেছে। এবং তার এই যাত্রাপথে বেগের মানটা এক একটা পয়েন্টে বা এক একটা সময় পরপর এক এক রকম ছিল। তো গড়বেগ জিনিসটা হচ্ছে তার সম্পূর্ণ যাত্রাতে তার অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল, অর্থাৎ তুমি তার সম্পূর্ণ যাত্রাপথ 120 সেকেন্ডটাকে একটা বেগের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছ, যে সম্পূর্ণ পথে তার বেগটা কোথাও বাড়ছে কোথাও কমছে, কিন্তু আমি এমন একটা রেসপেক্টিভ ভ্যালু বের করতেছি যে ভ্যালুটা তার এই পুরো পথের গতিপথটার বেগ যেটা ওইটাকে রিপ্রেজেন্ট করে, এই অংশটাকে বলা হয় গড়বেগ। ঠিক আছে, যেমন আরেকটু সহজ করে যদি বলি গড়বেগটা, ধরো কথার কথা তোমার কাছে 5টা নাম্বার আছে, ধরো 2, 3, 5, 0, 2। তুমি যদি এগুলোর গড় বের করো, এই নাম্বারগুলোর যদি তুমি কি বের করো, গড় বের করো, তাহলে তুমি গড় কত পাবা? তুমি সবগুলো নাম্বার যোগ করবে এভাবে করে করে, ঠিক আছে, 0, 2, এবং 5টা নাম্বার আছে, 5 দিয়ে কি করবা, ভাগ করবা, তখন রেজাল্ট কত আসবে? 5, 10, 12, এই যে 12 ভাগের 5, এখানে কত আসবে? 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। ধরো 2 পয়েন্ট, কথার কথা 2.2 ধরো, হ্যাঁ 2.2। এখন এই যে 2.2, এটাকে আমরা কি বলি? এই সংখ্যাগুলোর গড় মান না? এটার মানে কি জানো? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এখানকার যে 5টা ভ্যালু আছে ওই ভ্যালুগুলা হয় 2.2 থেকে একটু বেশি অথবা 2.2 থেকে একটা কম। এটা হলো তাদের মাঝামাঝি বা সবাইকে একত্রিত করে তুমি একটা ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতেছো, তখন তুমি ওটাকে বলো গড় মান। তো গড় বেগও হচ্ছে তার যাত্রাপথে বেগের মানটা বিভিন্ন ছিল, তুমি ওই সবগুলো বেগকে একটা বেগ দিয়ে রিপ্লেস করে দিচ্ছ, ওই বেগের মানটাকেই বলা হচ্ছে গড় বেগ। অর্থাৎ তার যাত্রাপথে বেগের মানটা হয় গড় বেগ থেকে একটু বেশি পরিমাণে থাকবে অথবা কিছুটা কি থাকবে, কম থাকবে। গড় বেগটা হলো মাঝামাঝি একটা মান, ঠিক আছে, মানে সবগুলোর সাথে রিলেটেড, এই যে গড় ভ্যালুর মতো। আশা করি আমরা গড় মানের বিষয়টা বুঝতে পারছি, তাই না? তো গড় বেগের ক্ষেত্রে ফর্মুলা কি, আমরা ক্যালকুলেশন কিভাবে করব? গড় বেগের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব, এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, একটু মার্কিং করে দেই, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন দেখো এই ম্যাথটা তোমার জন্য এখন খুব সহজ হয়ে গেছে, তাই না? যারা 1, 2, 3 তিনটা প্রশ্ন সিরিয়ালি দেখছো, সিরিয়ালি সলভ করছো, সিরিয়ালি বুঝছো, তাদের জন্য এটা খুব বেশি কঠিন না এখন আর, কারণ তুমি মোট দূরত্ব কি 120 সেকেন্ডের টোটাল দূরত্ব বসাবা না? তো তুমি 120 সেকেন্ডের টোটাল দূরত্ব অলরেডি কি 3 নম্বর প্রশ্ন সলভ করছো না? তুমি বের করছো না গাড়িটার মোট দূরত্ব কত ছিল? 2250 মিটার ডিভাইড বাই মোট সময় তো উদ্দীপকে দেওয়া আছে, মোট সময় কত? 120 সেকেন্ড। তাহলে এটা দিয়ে ভাগ করলে এখন কি তার অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ যেটা সেটা বের হয়ে যাবে। এবার একটু মনোযোগ দিয়ে একটা কথা খেয়াল করো তো, যে মনে করো আমি তোমাকে সেম উদ্দীপকটা দিলাম, উদ্দীপক দিয়ে তোমাকে জাস্ট আমি আইভি এই তিনটা প্রশ্নের একটাও দিই নাই, আমি তোমাকে ডিরেক্টলি এই প্রশ্নটা সলভ করতে দিছি, তখন কি তুমি এত সহজ এটা বের করতে পারবা? তখন তোমাকে কি করতে হবে? এই 3 নম্বর প্রশ্নটা মানে আগে সলভ করে আসতে হবে না? কারণ তুমি মোট দূরত্ব কখন বের করতে পারবা? এই যে দেখো গড় বেগের জন্য মোট দূরত্ব দরকার, তাহলে মোট দূরত্ব কি? ওই যে 3 ভাগে তোমাকে ভাগ ভাগ করে বের করতে হবে, ত্বরণেরটা, সমবেগেরটা, আবার সমমন্ধনেরটা, এরকম আলাদা আলাদা করে বের করতে হবে না? এবং তিনোটাকে একসাথে যোগ করে তোমাকে এখানে বসাইতে হবে। কিন্তু তুমি এখন ডিরেক্টলি যে 2250 বসাই দিছো, কেন? কারণ তুমি অলরেডি 3 নাম্বারটা সলভ করছো। তাহলে এখানে একটা বিষয়, সেটা হলো যদি এরকম উদ্দীপক থেকে এই কোয়েশ্চেনটা করে, ওইখানে কখনো এই ধরনের কোয়েশ্চেন আসবে না, কারণ এই কোয়েশ্চেনের পরে যদি তোমাকে এটা দেওয়া হয় তুমি তো একদম শর্টকাটে করে দিবা, তুমি গ হতে পাই এভাবে করে দিয়ে ডিরেক্টলি করে দিবা, এই জন্য কখনো এটার এটা একসাথে আসবে না, এখান থেকে একটা আসবে, যে কোনো একটা, ঘ নাম্বারগুলোতে যে কোনো একটা আসবে। আচ্ছা, ম্যাথটা শেষ কিন্তু, অর্থাৎ তুমি এখন জাস্ট অ্যান্সার বের করবা আর কিছু না, তারপরে জাস্ট সিদ্ধান্ত দিয়ে দিবা। তুমি ভ্যালু বের করার পর দেখতেই পারবা যে গড় বেগের ভ্যালুটা সর্বোচ্চ বেগ থেকে বেশি হবে, সমান হবে নাকি কম হবে। তবে আমি তোমাকে যেটা বলার চেষ্টা করতেছি যে এই প্রশ্নগুলো যদি আমরা সলভ না করতাম, ডিরেক্টলি যদি ওকে সলভ করতে আসতাম, তাহলে তুমি কি করতা? এই 3 নাম্বারটা আগে সলভ করতে হইতো। এখন আমরা 3 নাম্বারটা আগে সলভ করছি বলেই এই জায়গায় আমরা ডিরেক্টলি কি ভ্যালুটা ইনপুট দিতে পারছি, এটা একটু মনে রাখবা। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা লুকায়িত অবস্থায় অলরেডি আছে। আচ্ছা, তাহলে আমরা যদি 2250 ডিভাইডেড বাই 120 আমাদের আসে 18.75 18.75 মিটার পার সেকেন্ড। গড় বেগকে ভি বার, এভাবে উপরে একটা বার চিহ্ন, যে এভাবে একটা বার চিহ্ন দিতে পারো, এটা গড় বেগের সাইন। এই যে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর।
ঠিক আছে? তো তুমি যদি সুন্দর করে ধাপে ধাপে এগুলো বুঝে বুঝে আসো, তোমার জন্য এগুলো কঠিন কিছু না। এখন আশা করি এগুলো না করে যদি তোমাকে ডিরেক্টলি 4 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে দেয়, তুমি কি সেটা পারবা না? আশা করি পারবা। তাহলে কি করতে হবে, যদি এটা ডিরেক্টলি সলভ করতে দেয়, তোমাকে আগে সর্বমোট দূরত্ব এখানে যেভাবে বের করছো, তোমাকে ওই যে মোট দূরত্বটা, সর্বমোট দূরত্ব অর্থাৎ টোটাল 120 সেকেন্ডে মোট কত দূরত্ব গেছে ওটাকে বের করতে হবে। তারপর টোটাল সময় যেটা উদ্দীপকে দেওয়া আছে ওটা বসিয়ে তুমি কি গড় বেগটা বের করবা। আশা করি আমরা 4 নাম্বারটা বুঝতে পারছি। এবার আসেন আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ 5 নাম্বার, এটাও 3 স্টার, এটাও 3টে স্টার দিবেন সবাই। কেন? যারা মোটামুটি ফিজিক্সের ম্যাথগুলো করতেছেন এই গতি চ্যাপ্টার, এই প্রশ্নটা আপনারা বারবার সম্মুখীন হয়েছেন এই প্রশ্নটা, তাই না? এই যে দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং বাচ্চারা সবচেয়ে বেশি ভুল এখানেই করে। এই পয়েন্টটা, এই কথাটাকে, বিশেষ করে এই কথাটা, এই যে রেড মার্ক করা কথাটা কি, তম, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। 19তম সেকেন্ডে গাড়িটির দূরত্ব নির্ণয় করো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তাড়াহুড়ার মধ্যে অনেকটা হচ্ছে এটা কি করে, 19তম সেকেন্ড যেটা, তারা সেটাকে 19 সেকেন্ডে চিন্তা করে ফেলে। অর্থাৎ এখানে দুইটা কথা, 1 নাম্বার কথা হলো 19 সেকেন্ডে, এটা একটা কথা, আবার 19তম সেকেন্ডে, এইটা একটা কথা। এই দুইটা কথা সেম না, বারবার বলতেছি। এই ধরনের প্রশ্নে যখন বিশেষ করে তুমি তম সেকেন্ড দেখবা, টি-তম সেকেন্ড, এটাকে আমরা টি-তম সেকেন্ড কনসেপ্ট দিয়ে পড়ি, কেমন? এটার ক্ষেত্রে কখনোই এটাকে টোটাল 19 সেকেন্ড চিন্তা করা যাবে না। টোটাল 19 সেকেন্ড মানে হচ্ছে শুরু থেকে 19 সেকেন্ড পর্যন্ত, টোটাল 19 সেকেন্ড, 1 2 3 4 এইভাবে করে করে একদম 19 সেকেন্ড পর্যন্ত। কিন্তু 19তম সেকেন্ড মানে কি, ভালো করে খেয়াল করবা, যখন তোমাকে তম সেকেন্ড বলবে, তম সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার, এটা খেয়াল করতে হবে। 19তম মানে হচ্ছে 19 নাম্বার সেকেন্ডটা। 19 নাম্বার সেকেন্ড কোনটা, যেটা 18 নাম্বার সেকেন্ড পর, মানে 18 সেকেন্ড শেষ, 18 সেকেন্ডের পর থেকে 19 হওয়া পর্যন্ত যে ক্ষুদ্র সময়, ওইটাকে বলা হচ্ছে 19তম সেকেন্ড। তো এটা তো সেকেন্ড তো অলরেডি খুবই দ্রুত, আমরা এটা হয়তো করতে পারবো না, বাট তোমরা স্টপ ওয়াচগুলো যদি খেয়াল করো, স্টপ ওয়াচ একদম সময়টাকে অনেক ক্ষুদ্র পরিসরে পরিমাপ করা যায়। ওইখানে দেখবা 18 থেকে 19 হইতে যদি অনেক ক্ষুদ্র পরিসরে পরিমাপ করো, 18 থেকে 19 হইতে একটা মিনিমাম অ্যামাউন্টের সময় দরকার, ওই জায়গায় দেখা যায় 1 সেকেন্ডের পার্থক্যটা। তাহলে 19তম মানে হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড এটা কোথায় অবস্থিত, 19তমটা হচ্ছে 18 আর 19, এই দুইটার মাঝখানে যে 1 সেকেন্ডটা আছে, 18 সেকেন্ড এবং 19 সেকেন্ড, এই দুজনের মাঝখানে যে 1 সেকেন্ড আছে, এটাকে বলা হচ্ছে 19তম সেকেন্ড। বুঝছি? তাহলে এটা হলো আমাদের টি-তম সেকেন্ডের জন্য। তাহলে এবার আসো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করবো একটু দেখি। 19তম সেকেন্ডে গাড়ির দূরত্ব, একটা বিষয় একটু বলে রাখি, তুমি সব টি-তম সেকেন্ডের দূরত্বগুলো সুন্দর মতো সিকিউতে করতে পারবে। এটা একটা শর্টকাট আছে, আমরা দেখবো এমসিকিউতে এটাকে একটা শর্টকাট সূত্র দিয়ে করা যায়, সিকিউতেও করা যায়, বাট আমি বলবো তুমি সিকিউতে ওই সূত্র ব্যবহার করে ম্যাথটা করবা না। কারণ অনেক টিচার, তোমরা যেহেতু টিচারের খাতাটা মূল্যায়ন করে, কারণ অনেক টিচার এটা প্রেফার করে, আবার অনেক টিচার ভাবে যে এত শর্টকাট দিয়ে এই সূত্রটা, মানে এই ম্যাথটা সলভ করা উচিত না, তখন ওরা মার্কিং কমাই দেয়। ঠিক আছে? তো আমি বলবো যে কেন শুধু শুধু তুমি শর্টকাট করতে যাবা, এটা হয়তো এমসিকিউতে তুমি শর্টকাট করলা, কিন্তু সিকিউতে একটু তুমি কি করবা, একটু ডিটেইলে করবা, তাহলে তোমার আর ভয় থাকবে না যে মার্কিং কম হবে, মার্কিং কেটে দিবে, এরকম সুযোগ নাই। একটু ডিটেলটা অত বেশি খুব বেশি কঠিন না। যখন তোমাকে টি-তম সেকেন্ডের জন্য বের করতে বলবে, একটু খেয়াল করবা। প্রথমত একটা কথা, যততম বলবে মোট তত সেকেন্ডের দূরত্ব বের করব, এবং তার থেকে 1 সেকেন্ড কমাই দূরত্ব বের করব। অর্থাৎ টি-তম সেকেন্ডে দুইটা দূরত্ব বের করবা। কয়টা দূরত্ব? দুটি দূরত্ব। একটু মনোযোগ দাও। দুটি দূরত্বের কি কি? প্রথমটা হলো যততম বলবে, এই যে যততম বলবে মোট তত সেকেন্ড, যততম সেকেন্ড বলবে মোট তত সেকেন্ডের দূরত্ব একবার বের করব, তার থেকে 1 সেকেন্ড কমিয়ে একবার দূরত্ব বের করব। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, ভালো করে কথাটা খেয়াল করবা। তোমরা একটু সাইড নোটটা লিখে রাখতে পারো, আমি ডিটেল লিখি না, জাস্ট তুমি যদি একটু বুঝো তাহলে এই কথাটা তোমার মনে থাকবে, খুব বেশি আর ভুলবা না তুমি। এই যে দেখো, দুইটা দূরত্ব বের করতে হবে কখন, 19তম, মানে এই যে তম সেকেন্ড যখন বলবে। একটা হলো যততম বলবে মোট তত সেকেন্ড, কততম বলছে 19তম, তাহলে যে দেখো যততম মানে কি 19তম, তাহলে 19তম মোট,
তাহলে তুমি প্রথম একটা দূরত্ব বের করবা 19 সেকেন্ডে, 19 সেকেন্ডে মোট দূরত্ব, একটা দূরত্ব বের করবা 19 সেকেন্ডে মোট দূরত্ব, যে যততম বলবে তততম সেকেন্ড, মানে টোটাল তত সেকেন্ডের দূরত্ব, এই যে যততম বলবে মোট তত সেকেন্ড, এই যে মোট তত সেকেন্ড। এবার তার থেকে 1 সেকেন্ড কমিয়ে, তাহলে তার থেকে 1 সেকেন্ড কমিয়ে মানে হচ্ছে 18 সেকেন্ডে মোট দূরত্ব। এই যে দেখো, একটা হলো 19 সেকেন্ডের দূরত্ব, একটা হলো 18 সেকেন্ডের দূরত্ব। যততম বলবে মোট তত সেকেন্ড, তার থেকে 1 সেকেন্ড কমিয়ে একটা দূরত্ব। এখন যদি তোমাকে এখানে 12তম বলতো, ভালো করে একটু মনোযোগ দাও তো, আমার সাথে নিজের উত্তরটা মিলিয়ে নাও। যদি 12তম বলতো, তুমি টোটাল একবার 12 সেকেন্ডের দূরত্ব বের করতা, আরেকবার 11 সেকেন্ডের দূরত্ব বের করতা। এই যে কথাটা দেখছো, সবসময় একই রকম, যততম বলবে টোটাল তত সেকেন্ড, আবার তার থেকে 1 সেকেন্ড কম। তাহলে একটা দূরত্ব হবে 12 সেকেন্ডের মোট দূরত্ব, আরেকটা হবে 11 সেকেন্ডের মোট দূরত্ব। কখন? যদি 12তম বলতো। আমার প্রশ্ন বলছে কত? 19তম। তাহলে আমি 19 সেকেন্ডের মোট দূরত্ব বের করবো একবার, 18 সেকেন্ডের মোট দূরত্ব বের করবো একবার। এবার 19 সেকেন্ডের মোট দূরত্ব থেকে যখন তুমি 18 সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিবা, মাঝখানের ওই যে 1 সেকেন্ড গ্যাপটা বের হয়ে যাবে না? আমরা বলছি না 18 থেকে 19, এখানে কত সেকেন্ড গ্যাপ? 1 সেকেন্ড। তাহলে 19 সেকেন্ডের দূরত্ব থেকে 18 সেকেন্ডের দূরত্ব যখন বাদ দিবা, মাঝখানের 1 সেকেন্ডের দূরত্বটা কি হবে? বের হয়ে আসবে। ওইটাই হলো তোমার 19তম সেকেন্ডে, এক্স্যাক্টলি 19তম সেকেন্ডের গাড়ির দূরত্ব। আশা করি স্যার এক্সপ্লেনেশনটা বুঝছি। এবার আমরা একটু ম্যাথটা সলভ করব। তাহলে আসেন আমরা একটু দেখি এটা আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখবো কিভাবে, সিকিউতে আমরা সাজিয়ে কিভাবে লিখবো। তাহলে আমরা লিখবো, এই যে প্রথম, বা প্রথম না, এভাবে লিখতে পারো, মোট 19 সেকেন্ডের দূরত্ব। তাহলে মোট 19 সেকেন্ডের দূরত্ব, মোট 19 সেকেন্ডের দূরত্ব কত হবে আমরা অবশ্যই এখানে জানি। এখন এই জায়গায় কিন্তু আমি অলরেডি ত্বরণ বের করে ফেলছো। এই যে দেখো, প্রথম নাম্বার, এই যে এইটার ইনফরমেশনটা তোমার কাজে লাগবে। অর্থাৎ এখানে তুমি ত্বরণ কত পাইছো? এর মান 0.5 পাইছিলে না? কারণ প্রথম অংশটা কি সমত্বরণে গতিশীল ছিল, এবং এই অংশের ত্বরণ তুমি 1 নং প্রশ্নে শুরুতেই সলভ করে রাখছো। তাহলে এই জায়গায় তুমি s = কি ইউজ করবা? ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে মোট 19 সেকেন্ড মানে কি শুরু থেকে 19 সেকেন্ড। তাহলে আদিবেগ কত হবে? শুরু থেকে কাউন্ট হবে না? শুরু থেকে কাউন্ট কেন? এই যে 19 সেকেন্ড মানে কি তুমি শুরু থেকে 19 সেকেন্ড চিন্তা করতেছো, একটু মনে রাখবা। শুরু থেকে 19 সেকেন্ড মানে শুরুতে আদিবেগ 0, তাহলে ইউর মান কত হবে? 0। তাহলে এখানে আমরা টাইম বসানোর দরকার নাই, অর্থাৎ এই পুরো পার্টটা কত হয়ে গেছে? 0। তাহলে হাফ এর ভ্যালু আমরা কত পাইছি? 0.5। 0.5 কেমনে পাইছি? এটা নিশ্চয়ই আমরা জানি, 1 নম্বর প্রশ্নের উত্তর এটা। কেমন? আমরা প্রথম এটা সলভ করছিলাম। এরপরে টি স্কোয়ার, তাহলে কত সেকেন্ড টোটাল? 19 সেকেন্ড। কত সেকেন্ড? 19। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমাদের অ্যান্সার কত আসবে? 19 স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2, 90.25, 90.25। এই যে দেখো, প্রথম 19 সেকেন্ডের দূরত্ব এই যে বের করছি। এবার আমরা কি বলছিলাম? যততম বলবে মোট তত সেকেন্ড, তার থেকে 1 সেকেন্ড কমিয়ে হিসাব করব। এবার আসো, মোট 18 সেকেন্ডের দূরত্ব, মোট 18 সেকেন্ডের দূরত্ব। এটাকে যদি আমরা s চিন্তা করি, এটাকে s19 দিতে পারো, মানে 19 সেকেন্ডের দূরত্ব, এটা হলো s18, 18 সেকেন্ডের মোট দূরত্ব। সেম সূত্র ইউজ করবা, ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে এখানেও আদিবেগের মান 0, কারণ তুমি 0 থেকে 18 সেকেন্ড, প্রথম 18 সেকেন্ড, 0 থেকে 18, তাহলে ওইটা তো কি আদিবেগ 0 হবে। তাহলে হাফ এর ভ্যালু কত? আবারও 0.5 থাকবে, কারণ এই সম্পূর্ণ গতিপথে এর কোনো পরিবর্তন হয় নাই, সমত্বরণ আমরা বলছি, তাই না? এই জন্য সেম থাকবে, ইন্টু টি স্কোয়ার। তাহলে কত? 18 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসবে? 18 স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, এখানে আসবে 81 মিটার, অর্থাৎ 81 মিটার। এই যে 81 মিটার। এই দেখো, তুমি টোটাল 19 সেকেন্ডের দূরত্ব বের করছো, টোটাল 18 সেকেন্ডের দূরত্ব বের করছো। এইবার তোমার হচ্ছে কাজ 19তম সেকেন্ডের দূরত্ব। এই যে দেখো 19তম, তাহলে জাস্ট কি করবা? বিয়োগ করে দিবা 19তম সেকেন্ডের দূরত্ব। কত হয়? s19, 19 সেকেন্ডের দূরত্ব থেকে 18 সেকেন্ডের দূরত্ব বাদ। তাহলে এটা হলো কত? 90.25, এটা পয়েন্ট, মাইনাস 81। তাহলে কত হবে আমাদের? এদিকে হচ্ছে 9.25 মিটার আশা করি, তাই না? মাইনাস 90.25। হ্যাঁ, আশা করি স্যার আমরা
এই 5 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার, হ্যাঁ এটা খুব বেশি আসছে কিন্তু, টি-তম সেকেন্ডে গাড়ির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা ভালো করে এক্সপ্লেনেশনটা করছি, একটু খেয়াল রাখবেন, যততম বলবে টোটাল তত সেকেন্ড, আরেকটা হলো তার থেকে 1 সেকেন্ড কমিয়ে মোট দূরত্ব, এটাও মোট দূরত্ব এটাও মোট দূরত্ব, টোটাল দূরত্ব থেকে 1 সেকেন্ড কমের দূরত্বটা বাদ দিব, আমরা ওই টি-তম কাঙ্ক্ষিত কতটুকু বলছে ওটার বের করতে পারবো। বুঝতে পারছি? যততম বলবে। এবার এটার শর্টকাটটা একটু দেখবো, অর্থাৎ এই সেম উত্তরটা বা সেম ম্যাথটা একটা শর্টকাট দিয়েও করা যায়। এটা হলো টি-তম সেকেন্ডের দূরত্ব, এটাকে একদম এভাবে লিখে রাখতে পারো, এটা আশা করি তোমাদের লেখা আছে বা তোমরা জানো, এটা টি-তম সেকেন্ডে দূরত্ব st u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে এখানে আদিবেগ কত, আমরা যদি এটা চেক করি যে আমাদের ম্যাথটা হয়েছে কিনা, যদি চেক করি আদিবেগ কত 0, হাফ এর ভ্যালু কত ছিল 0.5 ছিল, সমতরণ 2t, তাহলে টি এর জায়গা কত, এই যে এখানে কিন্তু আর 19তম বলতে টোটাল যততম বলতেছো তততম বসাবা, তাহলে 2 × 19, এখানে মাইনাস কত বসবে 1, তাহলে আমাদের ভ্যালু কত আসে, এখানে হচ্ছে কত 19 দুগুণ 38, 38 থেকে গেলে কত 37, এটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলি আমাদের এখানের ভ্যালু হচ্ছে 37 মাল্টিপ্লাইড বাই 0.5 ডিভাইডেড বাই 2, এই যে দেখছো 9.25, তোমরা ম্যাথটা করে দেখো এটার ভ্যালু কত আসতেছে 9.25, অর্থাৎ এই সেম ম্যাথটা এভাবেও করা যায়। তবে আমি বললাম এটা সিকিউর ক্ষেত্রে এভাবে না করার চেষ্টা করবা, সিকিউর ক্ষেত্রে এত শর্টকাটে করলে অনেক টিচার এটা নাম্বার দেয়, আমি বলবো না যে একেবারে নাম্বার দেয় না, বাট অনেক টিচার আবার এটা প্রেফার করে না। তো তোমরা যেহেতু এসএসসি এক্সামটা দিবা, এখানে তো আসলে তোমার খাতা কে মূল্যায়ন করতেছো তুমি তো সেটা সঠিক জানো না, তো অনেক সময় অনেক টিচার এটা মূল্যায়ন না করার কারণে তোমার হয়তো মার্কিংটা কমিয়ে দিবে এখানে, তো তুমি শুধু শুধু কেন নিজের মার্কসটা কমানোর রিস্কটা নিবা। আর এটা যদি এভাবে করা হয় তাহলে আশা করি খুব বেশি কঠিন না, একই পদ্ধতি দুইবার করা, টোটাল 19 সেকেন্ড আর একবার 18 সেকেন্ডের দূরত্ব, জাস্ট একটা থেকে একটা কি করে দেওয়া, বিয়োগ করে দেওয়া। এটা কখন করবা, যদি এমসিকিউতে আসে, ঠিক আছে, অথবা তুমি এরকম 3 মার্কের জন্য হইলেও করতে পারো, বাট আমি বলবো সিকিউতে সবসময় একটু ডিটেল করবা, কেমন? এটা হলো শর্টকাট, এই যে এই সূত্রটা, যদি নোট থাকে তো ভালো, যাদের কাছে নোট নাই একটু আলাদা করে বক্স করে রাখেন, টি-তম সেকেন্ডের দূরত্ব, টি-তম সেকেন্ডের এটা, টি এর জায়গায় যততম বলবে তততম বসবে, 19তম বলছিল 19তম বসছে, 15তম বললে 15তম বসবে, 10তম বললে 10 বসবে। আচ্ছা, আশা করি আমরা এটুকু পারি, এটুকু বুঝছি আমরা। এবার আমাদের লাস্ট আর 2টা প্রশ্ন বাকি আছে এই টাইপের, দুইটাই হচ্ছে গ্রাফ সংক্রান্ত, এবং এটাও মোটামুটি আপনি এগুলাও মোটামুটি গুরুত্বপূর্ণ, আমরা এগুলো এমনভাবে বাছাই করছি যে এই টাইপের উপর আপনি যদি এই প্রশ্নগুলো সলভ করেন আপনার আশা করি আর কোনো প্রবলেম এটার উপর থাকবে না, বা এটা থেকে কমন পড়বে না এমন কোনো কোয়েশ্চেন আর এখানে নাই, ঠিক আছে? বোর্ডের এক্সাম যদি বক্স থেকে যদি কোয়েশ্চেন আপনাকে দেয়, আমি এতটুকু বলতেছি এখান থেকে কোয়েশ্চেনগুলোই থাকবে, এর বাইরে কোয়েশ্চেন আপনাকে দিবে না। আচ্ছা স্যার, আসেন তো আমরা গ্রাফটা কিভাবে করে একটু দেখি। সারণী হতে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ আমাকে বেগ সময় দিয়ে দিছে, আমি এবার বেগ সময়টাকে জাস্ট গ্রাফ আকারে কি করব, একটু মানে ওদেরকে এঁকে দেখাবো যে গ্রাফের বিভিন্ন অবস্থা, এখানে এই যে গতির অবস্থাটা আমি গ্রাফে রিপ্রেজেন্ট করব। তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা এইভাবে একটু বলি, একটু এই পাশ থেকে আঁকি, এই যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ যেটা, আর এই যে ওয়াই অক্ষ, এক্স অক্ষে আমরা সময়কে বসাই, তাই না, সময়কে রিপ্রেজেন্ট করি কোথায়, এক্স অক্ষে, এই যে টি, এটা আমাদের মূলবিন্দু, আর আমরা এখানে ইউজ করি কাকে, বেগ, এই যে বেগের মানটা হচ্ছে ওয়াই অক্ষে, একটু দেখা যাচ্ছে আশা করি সবার ক্ষেত্রে, এই যে বেগটা হচ্ছে তোমরা কি এভাবে করে ওয়াই অক্ষে লিখে দিবা, এই যে এদিকে হলো বেগ। আচ্ছা, তাহলে এক্স অক্ষে হচ্ছে সময় আর এদিকে ওয়াই অক্ষ হচ্ছে কি বেগ। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের ভ্যালুগুলো একটু বসাই, কেমন? যেহেতু বেগ সময় বলছে আমাদের এখানে কোনো ভ্যালু বের করতে হয় না, আমরা জাস্ট গ্রাফে ভ্যালুগুলো ইনপুট দিব, যেহেতু বেগের মানগুলোও দেওয়া আছে স্পষ্ট করে, সময়ের মানগুলোও স্পষ্ট করে দেওয়া আছে, আমরা জাস্ট এই দুইটা জাস্ট কি সুন্দর করে আমরা বসাই দিব, বসে আমরা জাস্ট গ্রাফটা অঙ্কন করব, এখানে কোনো ভ্যালু আমাদেরকে আলাদা করে বের করতে হয় না। তাহলে আসো তো আমরা একটু বসাই, প্রথমে যদি আমরা সময় বসাই যে 0 থেকে শুরু হয়েছে গাড়িটির স্টার্টিং পয়েন্ট, 20, 40, 60 এভাবে করে করে গাড়িটা চলমান হয়েছে, তাহলে আমরা প্রথম ঘর নিলাম কত 20, এই ঘরটা নিলাম কত 40, এই ঘরটা নিলাম কত 60, এই ঘরটা নিলাম কত 80, এটা 100, আর এটা কত 120। আশা করি বুঝছি। আমরা একইভাবে ওয়াই অক্ষে বেগগুলো বসাবো, বেগের মান হচ্ছে কত, প্রথমে 10, এরপর বেগের মান হচ্ছে কত 20, এরপর বেগের মান হচ্ছে কত 30। দেখো বেগ কিন্তু 30-র উপরে আর যায় নাই, কেমন? তাহলে 30-র উপরে যেহেতু যায় নাই
তাহলে আমরা 30-এর উপরে ঘর নেওয়ার দরকার নেই। বাট তুমি চাইলে এখানে 40 লিখতে পারো, একটা ঘর জাস্ট না লিখলেও চলবে। হ্যাঁ, 30 পর্যন্ত গেছে। এবার আমরা যদি এই ভ্যালুগুলা, আমরা নিশ্চয়ই গ্রাফে বিন্দু বসাইতে জানি, তাই না? ওই যে x অক্ষ অক্ষের মতো বিন্দুগুলো বসানো জাস্ট এই। এখন আসো 0, সময়ের ভ্যালু যখন 0 তখন গাড়িটাও কি স্থির ছিল। তাহলে এখানে এই পয়েন্টে দেখো, এখানে সময়ও 0, বেগও কত 0, তাহলে এই জায়গায় কোনো রেখা আমরা পাবো না, 0 to 0। এবার যখন 0 to 20 সেকেন্ড, 20 সেকেন্ডের জন্য গাড়িটার বেগ কত আসছে 10, তাহলে যে দেখো 20 সেকেন্ড আর গাড়িটার বেগ হচ্ছে কত 10, অর্থাৎ 20 সেকেন্ড পর গাড়িটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত করছে। তাহলে তোমাকে এখানে এই যে দেখো, এখান থেকে এই যে গাড়িটার বেগ বাড়তেছে, এই যে বাড়তে 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 এটা কোথায় আসবে, এই পয়েন্টটাকে, এটা স্কেল দিয়ে তোমরা করবা, স্কেল দিয়ে এই জায়গায় এভাবে করে মিলাই দিবা। এই দেখছো ডট লাইন, আশা করি দেখা যাচ্ছে। এখান থেকে রেখাটা ঘাড়ো করে দিবা, অর্থাৎ এই যে বেগটা বাড়তেছে, আপওয়ার্ড রেখাটা একটু ঘাড়ো করে দিবা, এইগুলোকে ডট লাইন দিয়ে মিলাই দিবা। ডট লাইন দিয়ে কি বোঝাচ্ছে, যে এই বিন্দুটা এটা হলো 20 সেকেন্ড পরে, এই যে দেখো 10 ms বরাবর, এই যে তার মানে 20 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হয়েছে 10, এই বিন্দুটা সেটাকে ইন্ডিকেট করতেছে। এই যে বিন্দু, এখানে বিন্দুটা মার্ক করে দিবা ভালো করে। তাহলে এটা ঘাড়ো করে দিবা লাইনটা, আর এগুলো ডট লাইন দিবা। এরপর দেখো তো 20 থেকে 40, গাড়িটার বেগ আবার বাড়ছে, 10 থেকে কত হয়েছে 20, এই যে 20 থেকে 40, তাহলে গাড়িটার বেগ আবার বাড়ছে। তাহলে বাড়লে এখানে কি হবে, এই যে তুমি এখানে সুন্দর করে এটা ধরবা, ধরে এই যে এখানে মনে হয় বিন্দুটা পড়বে, এই যে তোমরা স্কেল দিয়ে করবে, তখন তোমরা একদম সোজা করে রাখতে পারবা। আমার এখানে হয়তো একটু বাঁকা হচ্ছে, তোমরা এটা করবে, এই যে দেখো 20 সেকেন্ড, ঠিক আছে? তোমাদের এই লাইনটা কিন্তু একদম স্ট্রেইট হবে, সোজা, সমতরণ না, একদম সুন্দর করে ঢাল সমান থাকবে, কিন্তু ত্বরণের মান যদি চেঞ্জ না হয় ঢাল কি থাকবে, সেম থাকবে। আচ্ছা 20 থেকে 40, আমরা এই যে 20 থেকে 40 ড্র করছি। 40 থেকে 60 দেখো আবার বাড়ছে, 40 থেকে 60 আবার বাড়ছে, কত বাড়ছে 20 থেকে 30 হয়েছে, এই যে 20 থেকে 30। তাহলে আসো 20 থেকে 30, এই যে আমরা ডট লাইন দিয়ে এটা মিলাই দিব, 20 থেকে 30, এই যে টু, হ্যাঁ এইভাবে, এই যে তাহলে এটা কত টোটাল 60 সেকেন্ড। এই দেখছো এভাবে এই লাইনটা কিন্তু সোজা হবে, কেমন তোমাদের ক্ষেত্রে এটা সোজা করে আসবে। এবার একটু মনোযোগ দিতে হবে, কেমন, একটু ভালো করে মনোযোগ। আশা করি 3টা পার্ট বুঝছি। 0 to 20 বেগ বাড়ছে, 20 to 40 তাও বেগ বাড়ছে, দেখো 10 থেকে 20 হয়েছে, 40 থেকে 60, এই যে দেখো 20 থেকে 30 হয়েছে, যে আপওয়ার্ড রেখা যত বাড়তেছে বেগের মান বাড়তেছে। একটু মনোযোগ দিতে হবে জায়গায়। 60-র পরে 60 থেকে 80 সেকেন্ড, এই যে 60 থেকে 80, এই 20 সেকেন্ড দেখো তো বেগের মানের কি কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। আমরা বলছি যে সমবেগ, সমবেগ মানে বেগের পরিবর্তন হয় নাই। বেগের পরিবর্তন যদি না হয়, এখানে কখনো আমরা ঊর্ধ্বগামী রেখা পাবো না, কারণ এখানে ঊর্ধ্বগামী মানে কি বেগ বেড়ে গেছে, কিন্তু আমাদের এখানে বেগ বাড়ে নাই। তাহলে কি করবো, এটা ফ্ল্যাট লাইন হবে, এই যে সোজা ফ্ল্যাট লাইন, এইভাবে দেখছো সোজা ফ্ল্যাট লাইন। কত পর্যন্ত, এই যে 80 সেকেন্ড যেখানে আছে, এই যে 80 সেকেন্ড, এই যে এই অংশটা, এটা হলো সমবেগ, এখানে কোনো বেগ বাড়ে না, এটা হলো ফ্ল্যাট লাইন, এটা সমবেগ। আচ্ছা এরপরে আসি, 60 to 80 চলে গেছে, 80 to 100, এই যে দেখো বেগ কমছে, বন্ধন 30 থেকে 10 হয়ে গেছে। তাহলে এই যে বন্ধন হলে কি হবে, রেখাটা নিচের দিকে আসবে, বেগ কমতেছে, তাহলে 10 এইখানে চলে আসবে, কেমন? তাহলে এখান থেকে আমরা এটাকে একটু ড্র করে এখানে নিয়ে আসবো, কত সেকেন্ড পর্যন্ত, এই যে 100। তাহলে আমরা এখান থেকে এটাকে এইভাবে একটু সুন্দর করে নামাই দিব, একটু তোমরা সুন্দর করে করবা। এটা আমি একটু বাঁকা হচ্ছে আমার এখানে, তোমরা স্কেল দিয়ে হাত দিয়ে করবে না, কেমন, স্কেল দিয়ে করবা, তাহলে তোমাদের ক্ষেত্রে লাইনটা একদম কি আসবে, সোজা আসবে। এই যে এই বুঝতে পারছি, এই যে বিন্দুটা এখানে আসছে, এখান থেকে আমরা ডট লাইন দিয়ে মিলাই দিই। দেখো 80 থেকে 100, বেগটা কোথায় ছিল, এইখানে 30, 30 থেকে কোথায়, যে দেখো 10 চলে আসছে, এখানে কত 30, 30 থেকে এখন কত 10-এ চলে আসছে। এরপরে দেখো 100 থেকে 120, 100 থেকে 120 কত হয়ে গেছে, 10 থেকে 0 না, 0 মানে কি একদম 1 অক্ষ, তাহলে এখান থেকে লাইনটা কোথায় চলে আসবে, এই যে 1 অক্ষে চলে আসবে, এই যে এই পয়েন্ট থেকে কোথায়, এই যে এই পয়েন্টে। এই হলো আমাদের এই বক্সটার, এই সারণীটার জন্য আমাদের বেগ সময় লেখো বা লেখচিত্র আমরা অঙ্কন করছি, ঠিক আছে? তো এগুলোকে তুমি বিভিন্ন পয়েন্ট দিবা, এটাকে ধরো মূল বিন্দু, আমরা যেটা ও দিয়ে প্রকাশ করি, মূল বিন্দু 0 0 থেকে, এটাকে তুমি কি দিবা, এ দিবা, এটাকে কি দিবা, বি দিবা, এটাকে সি, এটা হলো ডি, এটা ই এবং কি এটা এফ। কারণ তোমাকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বললেও তোমাকে কিন্তু লেখের একটু ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ এই চিত্রটার একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে, যেটা কেন ঊর্ধ্বগামী রেখা হয়েছে, এখানে কেন ফ্ল্যাট লাইন হয়েছে, এটা ডাউনওয়ার্ড কেন হয়েছে, এটা আমরা অলরেডি নিশ্চয়ই জানি, কেমন, আমরা ব্যাখ্যাটা আশা করে দিতে পারবো। আমি তাও তোমাদেরকে মেইন অংশটা একটু বলি। তুমি এভাবে ব্যাখ্যাটা দিবা যে উপরের লেখচিত্র হতে দেখা যায় বা উপরের লেখচিত্র হতে পাই 0 সেকেন্ড, অর্থাৎ গাড়িটা শুরুতে কি স্থির অবস্থানে ছিল, যার কারণে মূল বিন্দুতে অবস্থান করতেছে, এবং সময় যখন দেখো বাড়তেছে 0 to 20, তখন বেগের মান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো ও থেকে ডিরেক্টলি সি পর্যন্ত, ও সি, এই পুরোটাই হচ্ছে গাড়ির ত্বরণের অংশ। এখানে গাড়িটার কি বেগের
পরিবর্তনটা সমানভাবে হয়েছে, যার কারণে এই পুরো অংশের ঢালটা সেম। তাহলে ও থেকে সি পর্যন্ত গাড়িটা কি বেগে অর্থাৎ ত্বরণে মুভ করছে, যার কারণে ত্বরণ এখানে বেগটা বাড়ছে এবং বেগটা সমানভাবে বাড়ছে, এই জন্য রেখাটা কি আপওয়ার্ড এবং একরকম রেখা, একদম সরল রেখা যেটা সোজা। সি থেকে ডি হচ্ছে কি সমবেগ, অর্থাৎ তুমি লেখার সময় এভাবে একটু মেনশন করে দিবা যে ও সি এটা হলো সমত্বরণ, ও সি এটা হলো কি সমত্বরণ। এটা একটু লিখে আমি অর্থাৎ এখানে আমি তোমাকে কোড ওয়ার্ড মূল কথা লিখে দিচ্ছি, যে তুমি শুধু আবার একটু লিখে দিও না, তুমি একটু ব্যাখ্যা সুন্দর করে লিখবা, বাট ওই জায়গায় যেন তোমার এই পয়েন্টগুলো উল্লেখ থাকে। সি থেকে ডি, সি থেকে ডি হলো সমবেগ, সি থেকে ডি হলো কি সমবেগ। এরপরে যদি আমি বলি সেটা হলো ডি থেকে ই, আবার একটা হচ্ছে কি, বা ডি থেকে ই বলতে পারো বা ডি থেকে এফ বলতে পারো, ডিএফ যেটা ডিএফ রেখা সেটা হলো পুরোটাই কি মন্ধন। এটা কিন্তু আবার সমমন্ধন না, কেমন মন্ধন সেম ভাবে হয় নাই, জাস্ট মন্ধন। এটা একটু বলবা, এটা একটু ভালো করে বুঝার ট্রাই করবা। আচ্ছা, আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি। তাহলে ও সি হচ্ছে সমত্বরণ। আমরা এই গ্রাফটা, এই যে দেখো এই বক্সটা তিনটা ছিল গতির অবস্থা, তাই না? একটা হলো সমত্বরণ, একটা হলো সমবেগ, আর একটা হলো কি মন্ধনের অংশ। এই যে আমরা তিনটা পার্ট আলাদা আলাদা করে লিখছি, আশা করি পারবো। তাহলে ব্যাখ্যায় তোমার এই কথাগুলো যেন উঠে আসে, এবং এই হলো তোমার গ্রাফ। তাহলে আমরা ভিআই নাম্বার গ্রাফটা নিশ্চয়ই আঁকতে পারবো। বেগ সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করে, আশা করি আমরা সেটা সবাই বুঝছি। এইবার আসো লাস্ট ওয়ান, এটাও একটা লেখচিত্র, বাট এইটা গুরুত্বপূর্ণ একটু বেশি। এটাকে একটু ভালো করে বুঝবা, ভালো করে বাসায় একটু প্র্যাকটিসও করবা, কেমন? এটাকে একটু স্টার মার্ক দাও, ভালো করে 3টে স্টার মার্ক দাও এটাকে। অর্থাৎ আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো উপরেরটা থেকে নিচেরটার গুরুত্ব বেশি। বেগ সময় লেখা অঙ্কন করাটা তোমার জন্য সহজ, কারণ এখানে কোনো ভ্যালু বের করতে হয় না, বেগের মান দেওয়া ছিল, সময়ের মানও দেওয়া ছিল, তুমি সুন্দর করে বসাই দিছো, তাই না? বাট এখানে কি বলছে, ত্বরণ সময় লেখা অঙ্কন করো। তাহলে তোমাকে ত্বরণ এবং সময়ের গ্রাফ দেখাইতে বলছে। ত্বরণের ভ্যালুকে ডিরেক্টলি উল্লেখ করা আছে বক্সে নাই, তোমাকে প্রথমে কি করতে হবে, ওই তিনটা গতিশীল অংশ, এই যে প্রথম অংশ ত্বরণ, এরপরে সমবেগ, এরপরে মন্ধন, এগুলোর জন্য কি বের করতে হবে, আলাদা আলাদা করে তিনটা ত্বরণের ভ্যালু দেখাইতে হবে। তারপর ওগুলোকে তুমি কি করবা, গ্রাফে ইনপুট দিবা। তাহলে আসো প্রথমে আমরা ত্বরণগুলো একটু দেখাই। আমরা প্রথম বলবো, এই যে আমরা অলরেডি এটাকে সলভ করে ফেলছি, 3 অংশের ত্বরণ কিন্তু আমরা অলরেডি জানি, তবু আমি জাস্ট একটু এই প্রশ্নটার জন্য লিখে দিচ্ছি। তুমি লিখবা প্রথম অংশ, প্রথম অংশের নাম হচ্ছে সমত্বরণ, এভাবে করে লিখবা, একটু গোছানো হয় উত্তরটা, কেমন? প্রথম অংশ হলো সমত্বরণ। এখন সমত্বরণে কতটুকু গেছে, 0 থেকে 60 সেকেন্ড, একটু সুন্দর, হ্যাঁ 0 থেকে 60 সেকেন্ড ত্বরণে গতিশীল। তাহলে এখন 0 থেকে 60 সেকেন্ডের ত্বরণে গতিশীল, এখানে ত্বরণটা কত আসো বের করি। আমরা এটা দেখছি না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত ছিল, এই যে 60 সেকেন্ড পর শেষ বেগ হচ্ছে কত 30, আদি বেগ হচ্ছে কত 0, আর টাইম হচ্ছে কত 60। এটা অলরেডি আমরা দেখছি 0.5 ছিল, এই যে দেখো প্রথম অংশের জন্য বের হয়ে গেছে। তাহলে প্রথম অংশের ত্বরণ অলরেডি তুমি কি করছো, বের করে ফেলছো। এই যে প্রথম অংশেরটা, এটা হলো প্রথম অংশের জন্য। এবার আসো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের নাম কি, গাড়ির গতির অবস্থা ছিল সমবেগ, যেহেতু বেগের পরিবর্তন হয়নি। আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি থাকে 0, কারণ বেগের পরিবর্তন হয় না। তাহলে এবার এখানে লিখে দিবা সুন্দর করে, একদম ডিরেক্ট টু দা পয়েন্ট লিখে দিবা, এত কথার কোনো দরকার নেই। সমবেগে ত্বরণের মান 0, সমবেগে ত্বরণের মান 0, একদম বড় করে একটা 0 দিয়ে দিবা, কেমন? আচ্ছা, এবার আসো তৃতীয় অংশ। তৃতীয় অংশ কি ছিল, মন্ধন। তো মন্ধনের ক্ষেত্রেও তো একটা ভ্যালু থাকবে, তাই না? মন্ধনে তো আবার 0 হয়ে যাবে না। তো এটা কিভাবে বের করবা, সেম ভাবে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে দেখো ভি কত ছিল, গাড়ি থেমে গেছে স্থির 0, আদিবেগ কত 30, ডিভাইডেড বাই টি হচ্ছে কত, তৃতীয় অংশের জন্য এই যে মন্ধন কাজ করছে 80 থেকে 120 সেকেন্ড। তাহলে 80 থেকে 120 মানে কত 40 সেকেন্ড। এখানে আমরা মান পাইছিলাম কত 0.75, ঠিক আছে? এখানে অনেকে আবার 30 বুঝবা না, 30 কেন? আশা করি সবাই যারা ভিডিওটা পুরোটা দেখছো এখানে ইউর মান 30 এসবগুলো বুঝতে পারছি, তাই না? কারণ আমরা পরের এই যে দেখো 80 থেকে 120 সেকেন্ডেরটা বের করতেছি। তো 80 সেকেন্ডের বেগটাই হবে কি আদি বেগ, 120 সেকেন্ডের বেগটা হবে শেষ বেগ। তো 80 সেকেন্ডের বেগ কত 30, ওইটাই আদি বেগে বসছে। আশা করি বুঝছি। তাহলে আমাদের যে তিনটা ত্বরণের ভ্যালু দরকার আমরা বের করছি। তাহলে একটা ত্বরণের ভ্যালু হচ্ছে প্রথমটা 0.5,
পরের অংশে হচ্ছে কত 0, আর এখানে হচ্ছে কত 0.75। এই তিনটা ত্বরণ সময়ের সাপেক্ষে এখন আমরা কি গ্রাফে বসাবো। তাহলে এটা করার জন্য তোমাকে আগে এটা করতে হবে, এটা করে ত্বরণের ভ্যালুগুলো বের করে দেখাবা, এরপর জাস্ট এখন গ্রাফে বসাবো। আশা করি একটুকু বুঝছো। সবাই একটু সুন্দর করে ভিডিওটা পজ দিয়ে এটুকু উঠাই ফেলবা, তারপরে গ্রাফটা আলাদা করে অঙ্কন করবা। আমি ডিরেক্টলি তোমাদেরকে গ্রাফটা দেখাই। আচ্ছা, তাহলে গ্রাফের ক্ষেত্রে আবার আমাদের কি করতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো অক্ষ আঁকতে হবে। কিন্তু ত্বরণ সময় লেখার ক্ষেত্রে আমরা আগে কিরকম করছিলাম, এই যে এইভাবে এক্স অক্ষ, এখান থেকে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এইভাবে দেখাইছিলাম, তাই না, যখন বেগ সময় আঁকছিলাম। বাট এখানে আমরা সেরকম করবো না, কারণ ত্বরণ এবং সময়, ত্বরণের ক্ষেত্রে কিন্তু ভ্যালু কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এই জন্য আমাদের নিচের অক্ষটাও নিতে হবে, অর্থাৎ ওয়াই অক্ষের দুইটা অংশ নেওয়া লাগে, পজিটিভ এবং নেগেটিভ। বাট এই ক্ষেত্রে বেগ সময়, বেগ তো নেগেটিভ হয় নাই, যার কারণে আমরা কি জাস্ট ওয়াই অক্ষের পজিটিভ অংশটা নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের মাইনাস ওয়াই বা ওয়াই প্রাইম বলতে পারো, যেটা একটা বললেই হয়। আচ্ছা, তাহলে আমরা এই অংশের সময়টাকে মিন করতেছি, তাই না। আমরা বলে দিব যে এক্স অক্ষে আমরা এই পাশে সময় বসাইছি, এই যে সময়, এটা বলে দিবা যে আমরা এক্স অক্ষে কি বসাইছি, সময়। আর এই অংশে কি বসাইছি, ত্বরণ। ত্বরণগুলো আমরা কোথায় বসাইছি, ওয়াই অক্ষে, এই যে ত্বরণ ওয়াই অক্ষে বসাইছি। আশা করি এটা বুঝছি, তাই না। এবার আসি আমরা ম্যাথগুলো কিভাবে সলভ করতেছি একটু দেখি তো। আমরা সময়গুলো বসিয়ে ফেলে আগে। তাহলে সময় কত, 0 প্রথমটা, এই যে 0, এরপর ছিল কত 20, এরপর ছিল কত 40, এরপর 60, এরপর 80, 100 and 120। এই ছিল আমাদের সময়গুলা, ওই যে ভ্যালুতে দেওয়া আছে। এবার আসো প্রথম 60 সেকেন্ড পর্যন্ত, আমরা প্রথম অংশ কিন্তু অলরেডি ভ্যালু বের করে রাখছি। প্রথম 60 সেকেন্ড বা 60 সেকেন্ড ত্বরণের ভ্যালু কত ছিল, 0.5। তাহলে আমাদের পজিটিভ একটাই ভ্যালু 0.5 আমরা উপরে বসাবো, এই যে 0.5। আর একটা ছিল সমবেগ, সমবেগ এটা 0 অলরেডি এখানে আছে। আর একটা ছিল কত, -0.75। তাহলে এখানে যে নিচে লিখলে হবে, এখানে আর মাইনাস দিতে হয় না, ঠিক আছে, কারণ ওয়াই এর নিচের দিকে ভ্যালুগুলো আমরা ঋণাত্মকই বুঝাই। তাহলে যে 0.75 জাস্ট দিলাম। এবার আসো 0 থেকে 60, এই রেখাটা কেমন হবে, 0 থেকে 60 পর্যন্ত ত্বরণ কাজ করছে কত, 0.5 না। এই রেখাটা হবে এই যে এখান থেকে, এই পুরো রেখাটা ফ্ল্যাট থাকবে, যেহেতু ত্বরণের মান কি হয় নাই, বাড়ে নাই, ঠিক আছে। এই যে এইটাকে 60 এর সাথে এসে ম্যাচ করাই দিতে হবে, এই যে দেখছো, এটা একটা ফ্ল্যাট লাইন, এই বরাবর এসে গিয়ে ম্যাচ করবে। তাহলে বুঝাচ্ছে কি জানো, 0 থেকে 20, 20 থেকে 40 একদম ফ্ল্যাট লাইন, মানে ত্বরণটা 0.5ই ছিল, এটা সমত্বরণ, ত্বরণ বাড়েও নাই কমেও নাই, দেখছো ফ্ল্যাট লাইন। যদি ঊর্ধ্বগামী হইতো তাহলে ত্বরণ বাড়ছে বুঝাইতো, ত্বরণ বাড়েও নাই কমেও নাই, সেম ভাবে ছিল। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এরপর আসো তো 60 থেকে 80, এই যে এইটা, এই যে 60 থেকে 80 সমবেগ, এই যে দেখো এটা, এটা একটু ঘাড়ো করে দিবা। এই অংশটা কি ছিল, সমবেগ, আর সমবেগে ত্বরণ হচ্ছে কত, 0। 0 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বসবে। তাহলে এখানে আমার আলাদা করে রেখা টানার দরকার নাই, এই যে এটা একটু ঘাড়ো করে দিলেই হয়। তাহলে 60 to 80 এখানে ত্বরণ কত, 0। এরপর 80 to 120, এই যে 80 সেকেন্ড থেকে এখান থেকে 120 পর্যন্ত কত ছিল মন্দন, 0.75। এই যে 0 পয়েন্ট, এখান থেকে দাগটা টানবা, এখান থেকে দাগটা টানবা। এখানে এইভাবে করলে হয়, জাস্ট পয়েন্টটা তুমি এইটা দাগ দরকার না, আমি জাস্ট পয়েন্টটা বসানো যায়। তুমি কি করবা, স্কেল বসিয়ে এটা সমান সমান করে বিন্দুটা এখানে দিবা, এরপর এটা দেওয়ার দরকার নাই, দিয়ে এই যে সমান, এই বিন্দুটা একদম এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা 0.75 এর সমান করে নিবা, স্কেল দিয়ে মেপে সুন্দর করে স্কেল বসিয়ে সোজা করে এটা নিবা, নিয়ে এই যে এইখান থেকে 120 পর্যন্ত এটা মিলাই দিবা। এই অর্থাৎ 80 থেকে 120, এই যে এটা 80 থেকে 120 যে 40 সেকেন্ড, এই 40 সেকেন্ড ত্বরণের মান ছিল কত, 0.75, -0.75, যেহেতু নিচে আছে এটা মন্ধন আর কি, কেমন নিচে। এটাই হলো তোমার সারণী হতে ত্বরণ সময় লেখচিত্র। আশা করি বুঝা গেছে, তাই না। তো এখানে তুমি পয়েন্ট ইউজ করতে পারো, এটাকে তুমি এ দিলা, এটাকে বি পয়েন্ট দিলা, এটাকে সি, এটাকে হচ্ছে কি ডি, এবং এটাকে ই, এটাকে কি এফ। এরপরে তুমি গ্রাফটা একটু বিশ্লেষণ করে বুঝাই দিবা। তুমি তো অলরেডি এই ভ্যালুগুলো বের করে দেখাইছো, কোনটা ত্বরণ, কোনটা শূন্য, কোনটা ত্বরণ শূন্য হয়েছে, কেন হয়েছে, তুমি অলরেডি বলে দিছো। তাও গ্রাফটা একটু বিশ্লেষণ করে ছোট্ট একটা বর্ণনা দিয়ে দিবা। ওই জায়গায় তুমি এইগুলোকে এভাবে বলবা যে এবি অংশ সমতরণ, এবি অংশ কি সমতরণ। এরপর সিডি অংশ, এটা ছিল কি সমবেগ, কেন হয়েছে, কারণ ত্বরণ কি শূন্য। এরপর হচ্ছে ইএফ অংশ, ইএফ অংশে ত্বরণ হচ্ছে কত,
মন্দন হয়েছে, তাহলে ইএফ অংশ হচ্ছে মন্দনে গতিশীল বা মন্দন বলবা, ভ্যালুগুলো উল্লেখ করবা। জাস্ট এটা হলো সামারি তোমার গ্রাফের, অর্থাৎ এই যে এটার বিশ্লেষণ হচ্ছে এই অংশটা, এটাকে জাস্ট একটু তুমি তোমার ভাষায় সুন্দর করে একটু লিখে দিবা, ঠিক আছে? এই ছিল আমাদের প্রথম যেটা কনসেপ্ট বলতে পারো, আমি কনসেপ্টে যে বক্স সংক্রান্ত আমি নাম দিয়েছিলাম এটার, যে বক্স সংক্রান্ত অর্থাৎ গতি চ্যাপ্টার থেকে বক্স রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো থাকে, এই গাণিতিক সমস্যাগুলো হচ্ছে এগুলাই। এর বাইরে আমরা খুব বেশি গাণিতিক সমস্যার বোর্ডে তেমন দেখি না, তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা অ্যানালাইসিস করে বাছাই করে তোমাদের জন্য এই 7টা প্রশ্ন নির্বাচন করছি। তুমি যদি এই 7টা প্রশ্ন মনোযোগ দিয়ে আমরা যেভাবে সলভ করছি, যদি তুমি সুন্দর করে তোমার খাতায় নিজে নিজে সলভ করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাকে বলতে পারি যে তোমার বক্স সংক্রান্ত এই টপিকটাতে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তুমি তোমার বোর্ড এক্সামে যদি এখান থেকে কোয়েশ্চেন দেয়, তুমি খুব সুন্দরভাবে অনায়াসে সেটা আনসার করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে কন্টেন্টগুলো রেডি করতেছি, এটা শুধুমাত্র এসএসসি 26 ব্যাচের জন্যই। যেহেতু তোমাদের সময় খুবই স্বল্প, তোমরা একেবারে পরীক্ষার সন্নিকটে, অনেকে মডেল টেস্ট এক্সাম এগুলো নিয়ে ব্যস্ত আছো, বাট এর মধ্যে যাদের এখন হচ্ছে তোমাদের সময়টা আসলে শুধুমাত্র প্র্যাকটিসের, ঠিক আছে? তোমরা এখন যে একটা চ্যাপ্টার শুরু থেকে বেসিক থেকে পড়ে অনেক কিছু পড়বা বা ওইভাবে রিভিশন করবা, এই সময়টা তোমাদের নাই। এখন তোমাদের যত বেশি মানে প্রবলেম সলভিং থাকবে, তোমরা তত বেশি ক্যাপাবল হবা, তোমাদের অ্যাবিলিটি বাড়বে। এই শেষ সময় তোমাদের জন্য হচ্ছে আমাদের এরকম আয়োজনগুলো থাকবে। আমরা এর পরের ভিডিওটাতে তোমরা, এটা হচ্ছে প্রথম ভিডিও আমাদের গতি চ্যাপ্টারের, এইভাবে করে আমরা পরের টপিকটাতে হচ্ছে গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো সলভ করাবো। গ্রাফটাকে আমরা একটা টপিকে ভাগ করে ফেলবো, অর্থাৎ গ্রাফ থেকে এরকম কতগুলো প্রশ্ন হওয়া সম্ভব, আমরা জাস্ট একটা প্রশ্ন বা এরকম একটাকে সলভ করব, যাতে করে আমাদের গ্রাফের সকল টাইপ কভার হয়ে যায়। এরপর আমরা অনেকগুলো ভাগ করছি এখানে, যেমন তোমরা দুইটি গাড়ি মিলিত হওয়া বা হরিণের কতগুলো ম্যাথ ছিল, যেগুলো গাণিতিক সমস্যা একটু কঠিন লাগে বাচ্চাদের কাছে, এগুলো তুলনামূলক সহজ মনে হয়। তো ওই টপিকগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও দিব, এবং আমরা গতি চ্যাপ্টারে হয়তো বা 4টা ভিডিও আমরা চিন্তা ভাবনা করছি, বা 4টা ভিডিও আমাদের প্ল্যান আছে। আমরা পুরো গতি চ্যাপ্টারটাকে শর্ট করে তোমাদের 4টা ভিডিওতে 4টা টাইপে কভার করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথম টাইপ। সেকেন্ড ভিডিওতে হচ্ছে গ্রাফ, এটার সাথে সাথে আরেকটা কি গতির সমীকরণ রিলেটেড একটা টাইপ থাকবে। সেকেন্ড ভিডিওতে তোমাদের 2টা টাইপ কভার হবে, এবং এরপর আর 2টা ভিডিও থাকবে, ক্রমান্বয়ে তোমরা সবগুলো ভিডিও আস্তে আস্তে দেখবা, ঠিক আছে? আর এই ভিডিও কন্টেন্টগুলোতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমাদেরকে কমেন্টে জানাবা। তোমাদের প্রশ্নগুলা বা তোমাদের অজানা উত্তরগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এটা হচ্ছে মেইনলি আমাদের একাডেমি, যেটা লার্ন আপ একাডেমি, তোমরা দেখতে পাচ্ছ। লার্ন আপ একাডেমির পক্ষ থেকে হচ্ছে আমরা এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে মেইনলি আমাদের এই কন্টেন্টগুলো রেডি করা, ঠিক আছে? আমাদের একাডেমিরও কিছু ছাত্রছাত্রী এবার এসএসসি 26 ব্যাচ এক্সামে অংশগ্রহণ করতেছে, তো তারাই হচ্ছে আমাদের অনুপ্রেরণার একটা বড় অংশ আসলে, ঠিক আছে? আমরা শেষ সময় তাদের প্রস্তুতিটাকে আরও গোছানো করার জন্য, যেহেতু ঈদ সন্নিকটে, তারা যেন বাসায় বসে তাদের প্রিপারেশনটা আরও অনেক বেশি, বিশেষ করে তোমরা সহ সবাই তোমাদের প্রিপারেশনটা আরও অনেক বেশি কি করতে পারো, সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারো, সেই বিষয়টাকে মাথায় রেখেই মূলত আমাদের কন্টেন্টগুলো সাজানো তোমাদের জন্য, ঠিক আছে? তো আমাদের এইভাবে আমরা প্রত্যেকটা কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব, এবং তোমরা যদি আমাদেরকে চাও, তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কোন বিষয়গুলো আরও বেশি প্রয়োজন, বা তোমরা কোন কোন টপিকগুলোতে প্রবলেম ফেস করতেছো যদি বলো, আমরা সেগুলো নিয়েও চিন্তা ভাবনা করবো, সেগুলো কীভাবে সলভ করা যায় আমরা সেইটার জন্য কাজ করে যাব, ঠিক আছে? আমাদের মেইন টার্গেটই হচ্ছে আমরা চাই স্টুডেন্টরা যেন সুন্দর একটা প্রিপারেশন নিয়ে, ভালো একটা আত্মবিশ্বাসের সাথে, ভালো একটা কনফিডেন্সের সাথে তাদের এসএসসি বোর্ড এক্সামটা ফেস করতে পারে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।